হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, দিস ইজ মি অর্ণব শর্মা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আজকে আরও একটি ডেসক্রিপটিভ মেন্সের পেপারের সম্পূর্ণ অ্যানালিসিস নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের প্রত্যেকেরই প্রস্তুতি জোর কদমে চলছে মিসলিনিয়াস সার্ভিসের, এবং যারা যারা এলডিএ দিচ্ছ হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের, তাদের এসআই রাইটিংয়ের প্রিপারেশনও তোমরা করছো। তো সেই নিরিখে যে চর্চা করছিলাম সেই চর্চাটাই আজকে আরেকটা টপিক নিয়ে, সাম্প্রতিককালে এটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। অলরেডি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো সময় নষ্ট না করে চলো সেশনটা শুরু করে দিই। টপিকটা হচ্ছে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সরকারের যে অপরাজিতা বিল পাশ হয়েছে, এবং সাম্প্রতিককালে তোমরা জানো নিশ্চয়ই যে প্রজেক্ট 39A বলে একটি রিপোর্ট পেশ হয়। সেখানে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী যে মৃত্যুদণ্ডের যে রিপোর্ট, কোন স্টেটে কীরকম মৃত্যুদণ্ড হয়েছে, কি তার অবকাশ আছে নাকি অবকাশ নেই, ভারতবর্ষের সাম্প্রতিককালে সামাজিক সমাজ ব্যবস্থায় যে 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 দুর্যোগ দেখা দিচ্ছে বলা যেতে পারে একরকমভাবে, যে চূড়ান্ত পরিমাণে নারী বিদ্বেষ কিংবা বলা যেতে পারে যে সমাজে হানাহানির যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কোন আঙ্গিকে কি, সেই জিনিসগুলোকে আমরা আলোচনা করব। এবং অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে সেটা ফ্রেমিং কি হবে সেটা আগের দিনের যেমন টপিকে আমরা করিয়ে দিয়েছি সেই নিরিখেই আলোচনা করব। তো চলো টপিকটা আমরা শুরু করি। প্রত্যেককেই বলছি নোটস বাংলা এবং ইংরেজিতে দুটো ভাষাই থাকে। বাংলা ভাষা এবং ইংরেজি ভাষাতে যে প্রতিটা ক্লাসের যে নোট, তোমাদের এই ক্লাসের তলাতেই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে, যদি তুমি নতুন হও তাহলে জয়েন করে যাও সেই টেলিগ্রাম গ্রুপে, যেখানে নোটস প্রোভাইড করে দেওয়া হয়। আর যদি তুমি পুরনো হও তাহলে অবশ্যই যে রেগুলার ক্লাসগুলো চলছে, তোমার বন্ধুবান্ধব এবং তুমিও একদম গ্রুপে ইনট্যাক্ট থাকো, যাতে পড়াশোনায় প্রস্তুতি দিয়ে আমরা আরও সোচ্চার হতে পারি। তোমাদের বেশ কিছু টপিক আমরা দেখেছি কমেন্ট বক্সে, সেই টপিকগুলোকে নিয়ে খুব সাম্প্রতিককালই যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সেখান থেকে বাছাই করা টপিকগুলোকে নিয়ে সাম্প্রতিককালে পরবর্তীকালে আমরা আলোচনা করব। তো চলো আজকের টপিকটা শুরু করে দিই। সেটা হচ্ছে অ্যান্টি রেপ বিল, পার্টিকুলারলি যেটা পরিচিত অপরাজিতা বিল নামে। তো হোয়াট ইজ অপরাজিতা বিল? এর পুরো নামটা হচ্ছে স্যার অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ব্র্যাকেটে ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট বিল 2024। সাম্প্রতিককালে আরজি করের মতো বড়সড় ঘটনা সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীকে যেভাবে দোলাচলে ফেলে দিয়েছিল, স্বাভাবিকভাবে সরকার পক্ষকে ভাবতে বাধ্য করা হয় যে নারী সুরক্ষা বিষয় নিয়ে। তো সেই নিয়েই পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রতিককালে ডেথ পেনাল্টি, যাকে বলা হয় মৃত্যুদণ্ড, এই রকম বিষয়, অর্থাৎ বিশেষ করে ধর্ষণ, রেপ, এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত বিষয়গুলোকে নিয়ে ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ড হবে কি হবে না সেই নিয়ে একটা বিল পাশ করেছে পশ্চিমবঙ্গ বিধানসভাতে, যেটার নাম অপরাজিতা বিল। সেটা তোমরা সবাই মোটামুটি জেনে গেছো। বিষয়টা কি আমরা পড়তে আমরা বোঝার চেষ্টা করি। আবার বলছি, নোটস বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতে থাকবে, তোমরা দুটো নোটই পেয়ে যাবে। তো চাপ নিও না ভাই। আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে যদি বিবেচ্য করে ধরে নিই যে ভাই অপরাজিতা যে বিল যেটা আমরা নিয়ে পড়াশোনা শুরু করছি, সেখানটায় মূল বিষয়বস্তু কি, মূল জিনিসপত্র কি আছে সেগুলো অ্যানালিসিস করবো। আচ্ছা, এর আগে একটা বলে রাখি, যদি কোশ্চেনটা আসে তোমাকে লিখতে দেয়, তাহলে কোশ্চেনটা কি আঙ্গিকে আসতে পারে? কোশ্চেনটা আসতে পারে এরকম আঙ্গিকে। প্রথম কথা লিখতে পারো যে এরকমভাবে লিখে রাখো যে ডিসকাস অন, আমি কোশ্চেনটা লিখে দিই, আমরা তারপরে অ্যান্সার রাইটিংয়ের ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা লিখে রাখো প্রত্যেকে। ডিসকাস অন দ্য রিসেন্ট পাস্ট অপরাজিতা বিল 2024 top, critically comment on the death penalty issue in recent India.
ঠিক আছে, অর্থাৎ কোশ্চেনটাই দুটো পার্ট দিয়ে দেওয়া হয়েছে। ডিসকাস অন দ্য রিসেন্ট পাস্ট অপরাজিত বিল 2024, স্টপ দিয়ে ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য ডেথ পেনাল্টি ইস্যু ইন রিসেন্ট ইন্ডিয়া। যদি এরকম একটা কোশ্চেন তোমাকে দেয় 20 নাম্বার বা 15 নাম্বারের যদি কোশ্চেন আসে, তাহলে তার ফ্রেমিং কী করবো সেটা আমরা পরে দেখছি। আগে প্রতিটা বিষয়টা আমরা জেনে নিই এবং কীভাবে আমরা পিপিটি তৈরি করেছি, কীভাবে নোটস তৈরি করেছি সেটা তোমাকে দেখতে পারলে বা ক্লাসটা মন দিয়ে পুরোটা করতে পারলে বুঝে যাবে। চলো, তো অপরাজিতা বিল জিনিসটা কি সেটা আগে বুঝে নিই। সেই জিনিসটা স্যার কি, প্রথম পয়েন্ট যেটা স্যার লক্ষ্য রাখতে হয় মাথার মধ্যে সেটা হচ্ছে বেশ কিছু কি প্রভিশনস রয়েছে, মূল বিধান কিছু কিছু রয়েছে এই পার্টিকুলার অপরাজিতা বিলের। কি বলছে? প্রপোজাল টু অ্যামেন্ড দ্য বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তোমরা জানো বিএনএস 2023, বিএনএসএস 2023 অ্যান্ড পস্কো অ্যাক্ট 2012। সেই পার্টিকুলার ভারতীয় ন্যায় সংহিতা 2023 যেটা প্রকাশিত হয়েছে বা পস্কো অ্যাক্ট 2012-তে যেটা যে আইন রয়েছে, সেখানে বেশ কিছু সংস্কার করার জন্য, অ্যামেন্ডমেন্ট করার জন্য প্রপোজাল দেওয়া হয়েছে। ঠিক আছে, দ্য প্রপোজড বিল, এই যে অপরাজিতা বিল যেটা প্রস্তাবিত হয়েছে সেখানে তার লক্ষ্যমাত্রা কি? হোয়াট ইজ দ্য এইমস? টু অ্যামেন্ড সেভারেল লিগাল প্রভিশনস, বেশ কিছু আইনি বিধান বা আইনি মারপ্যাচকে, ইনক্লুডিং ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস যাকে বলছে 2023 সাল, দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস, ঠিক আছে, দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012 যাকে আমরা সেটা বলি পস্কো অ্যাক্ট, দ্য প্রভিশন, এইগুলোকে কি করা হচ্ছে? অ্যামেন্ড করার জন্য বা সংশোধন করার জন্য প্রপোজাল দিচ্ছে এই বিলটা। দ্য প্রভিশনস অফ দ্য বিল উইল বি অ্যাপ্লিকেবল টু সার্ভাইভার্স অ্যান্ড ভিকটিমস অফ অল এজ গ্রুপ। এই যে বিলটা, তার বিভিন্ন রকম যে প্রভিশনস রয়েছে, বিভিন্ন রকম যে প্রতিবিধান রয়েছে, বিধান রয়েছে, সেগুলো সমস্তটাই অ্যাপ্লিকেবল হবে বা যোগ্যতা বা মানদণ্ডে পরিণত হবে যারা সার্ভাইভার, যারা ভিকটিম, যারা ভুক্তভোগী, যারা যে কোনো বয়সের লোকজনই হোক না, যারা ভুক্তভোগী, যাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু এই বিলটাকে প্রপোজাল দেওয়া হয়েছে। এর আগে যারা প্রথমবারের জন্য দেখছো বা প্রথমবারের জন্য শুনছো, তাদেরকে অবগত করার জন্য বলি যে কোনো একটা আইনি বিল, যাকে বিল বলছি, মনে রাখবে, এনি কাইন্ড অফ বিল দ্যাট ডিলস উইথ আ লিগাল প্রসিডিওরস, আইনি ভাবে কোনো একটা প্রপোজাল, লিগাল প্রপোজাল যাকে বলা হয়, যে কোনো আইনি প্রপোজালকে বলা যেতে পারে বিল। লিগাল প্রস্তাব, আইনি প্রস্তাবকে বিল বলা হয়। এটা সহজ ভাষায় বলে রাখি, যারা কনস্টিটিউশন পড়ো তারা তো জানোই বিষয়গুলো, যারা নতুন দেখছো তাদের জন্য কথাটা বলে রাখছি। যেমন ধরো বিল তো স্যার আমরা বাসের বিল দিই, ইলেকট্রিকের বিল দিই, কোনো ট্রাভেল করার জন্য বিল পাই, আমরা টিকিট পাই, এরকম বলি না? তো যখন কোনো আইনকে জারি করা হয়, তখন যারা আইনকে আনছেন তারা যখন কোনো প্রসেস আনেন, কোনো একটা পদ্ধতি আনেন, যখন কোনো প্রস্তাব দেন, সেই আইনি প্রস্তাবটাকেও বলা হয় বিল। ঠিক আছে, তো অপরাজিতা এরকমই একটি বিল, অপরাজিতা আইন, যেটা পার্টিকুলারলি ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 বা প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012 থেকে পস্কো অ্যাক্ট বলা হয়, এইগুলোর বেশ কিছু জায়গা সংস্কার করার লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এই বিলটা এসছে। দ্য ডেথ পেনাল্টি ফর রেপ, যদি কাউকে ধর্ষণ করা হয় তাহলে সেক্ষেত্রে স্যার মৃত্যুদণ্ড দিতে লাগবে। এটা হচ্ছে একটা মূল পয়েন্ট এই বিলটার। দ্য বিল প্রপোজেস ডেথ পেনাল্টি ফর রেপ convicts if the act result in the death of the victim or she goes into unconsciousness or vegetative state. এই বিলটা প্রস্তাব দিচ্ছে মৃত্যুদণ্ডের দিকে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যেরকম যে কাউকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষিতা তিনি তার মৃত্যুর দিকে তিনি চলে গেছেন, মানে তার মৃত্যু হয়ে গেছে, ধর্ষণের পর তার মৃত্যু হয়ে গেছে, বা তিনি কোমায় চলে গেছেন, বা তার জীবনটা পুরো ড্রাস্টিক্যালি, মানে এটা বিশাল বড় সাংঘাতিক রেপ, সেটা শুধুমাত্র ধর্ষণ নয়, সেক্ষেত্রে যে দোষী, সেই দোষীকে ডেথ পেনাল্টি দিতে হবে, সেই দিকেই কিন্তু সরকার প্রস্তাব করছে।
দ্য পানিশমেন্ট ফর রেপ আন্ডার দ্য বিএনএস অ্যাক্ট, ভারতীয় ন্যায় সংহিতা অ্যাক্ট, ইজ অ্যাজ ফলোস। কি বলছে ভারতীয় ন্যায় সংহিতা? কখন বলছে যে রেপ করলে পার্টিকুলার কি পানিশমেন্ট দেওয়া হবে? ন্যায় সংহিতা কি বলছে? যদি আমরা আইনগুলোকে একটু সহস্র ভাষা বোঝার চেষ্টা করি, আমি একটু বাংলাতেও করে দিচ্ছি তোমাদের নোটগুলো পরিষ্কারভাবে। ধর্ষণের শাস্তি এবং সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে। যদি কাউকে ধর্ষণ করা হয় তাহলে সেই হিসাবে শাস্তি হিসাবে সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ড আসতে পারে। গণধর্ষণের জন্য সর্বনিম্ন 20 বছরের কারাদণ্ড আসতে পারে, যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত, কিন্তু 20 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে, ধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম 20 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা মৃত্যুদণ্ড হতে পারে, যেখানে ভিকটিম বা যিনি আর কি ভুক্তভোগী তিনি যদি মারা যান, অথবা তার যদি কোমায় বা অজ্ঞান অবস্থায় তিনি চিরকালীন জন্য চলে যান, তাহলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে। তো বিএনএস অপরাজিতা বিলটা কিন্তু সেই ক্ষেত্রেই এই চেঞ্জেসগুলোকে প্রস্তাব দিচ্ছে, যে জায়গাগুলোকে কিন্তু চেঞ্জেস বা অ্যামেন্ডমেন্ট করতে হবে। ঠিক আছে, আরও বেশ কিছু জায়গা বলছে। স্যার এগুলো তো লিগাল পার্সপেক্টিভ, কিন্তু প্র্যাকটিক্যালি কি খুব কার্যকরী হয়ে যায়? তাহলে তো এত সমস্যা দেখা যেত না। তো কি বলছে? টাইমলি ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং, সময় মতো পরীক্ষা নিরীক্ষা করাটাও খুব দরকার, সময় মতো কার্যকরী হওয়াটাও পরিদর্শন করা দরকার। কিরকম? প্রাথমিক প্রতিবেদন দাখিলের 21 দিনের মধ্যে ধর্ষণ মামলা তদন্ত সম্পন্ন করতে হবে। ধরো একটা রেপ কেস খবরে এসছে, সেখানে পুলিশ গেছে, তদন্ত করছে। তো যখন যাকে প্রাথমিক তদন্ত বলতে যাকে এফআইআর বলা হয়, ফার্স্ট ইনভেস্টিগেশন যখন চলছে, ঠিক আছে, সেই যখন প্রথম রিপোর্টটা হচ্ছে, তার 21 দিনের মধ্যে যে মামলাটা, মানে ধর্ষণের জন্য যে মামলাটা, সেখানে কিন্তু তদন্ত কমপ্লিট করতে হবে। 21 দিন তারপরও ফেলে রেখে দেওয়া হচ্ছে কেসটা, রেপ আদৌ হয়েছে কি হয়নি, কারা করেছে, কে করেছে, কোনো রকম জাজমেন্ট আসছে না, বা কোনো পুলিশ তদন্তকারী সংস্থা তারা কাজ করে উঠতে পারছে না, এটা করলে হবে না। ধর্ষণের মতো সেন্সিটিভ জিনিসগুলোতে কিন্তু একদম রিপোর্ট হওয়ার থেকে শুরু করে 21 দিন এর মধ্যেই কিন্তু তার সমস্ত তদন্ত প্রক্রিয়া সম্পাদন করতে হবে, এবং 30 দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। ওই যে দিনের পর দিন মামলা চলছেই, তারপরে গিয়ে তার রায় বেরোবে, সেটাও নয়। 30 দিনের মধ্যে কিন্তু বিচার ব্যবস্থাকে একদম রায় জারি দিতে হবে। একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ কর্তা, তিনি লিখিত যুক্তি থাকলে সময়সীমার বৃদ্ধি করা যেতে পারে। যদি দেখা যায় কোনো তদন্ত ক্ষেত্রে যিনি ইনভেস্ট করছেন, তদন্ত করছেন, সেরকম যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো পুলিশ কর্তা যদি কোনো প্রপার কারণ দেখান তদন্তে আর একটু সময়সীমা দরকার, তাহলে সেক্ষেত্রেই টাইম বাউন্ডটা বাড়ানো যেতে পারে, আদারওয়াইজ বাড়ানো যাবে না। 21 দিনের মধ্যে তদন্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, এবং 30 দিনের মধ্যে এই প্রক্রিয়াকে সম্পূর্ণ জাস্টিস দিতে হবে বা তার রায় দিতে হবে। ঠিক আছে, বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা আইন, যেটা সেই আইনের অধীনে তদন্ত এবং বিচারের সময়সীমা এফআইআর, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট দায়েরের তারিখ থেকে 2 মাসের মধ্যে ম্যাক্সিমাম করা যেতে পারে, কারণ অলরেডি কিন্তু ভারতীয় নাগরিক সুরক্ষা আইন সেটাই বলছে। দ্রুত বিচার আদালত স্থাপন, যাকে বলা হয় ফাস্ট ট্র্যাক কোর্ট। তোমাদের কিন্তু ইংরেজিতে নোট রেখেছি ভাই, চিন্তা করো না। সেটিং আপ ফর ফাস্ট ট্র্যাক কোর্ট, খুব দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হবে। ইট অলসো প্রোভাইড ফর সেটিং আপ অফ 52 স্পেশাল কোর্টস ডেডিকেটেড ফর দ্য স্পিডি ডিসপোজাল অফ কেসেস অফ সেক্সুয়াল ভায়োলেন্স। যদি কোনো রকম ভাবে লিঙ্গভিত্তিক কোনো ভায়োলেন্স তৈরি হয়ে যায়, ঠিক আছে, তাহলে তার দ্রুত যৌন সংঘাত বা যৌন সংঘর্ষ যদি কোনো গল্প আসে, তা সেই রকম মামলার ক্ষেত্রে দ্রুত সেই মামলার নিষ্পত্তির জন্য 52খানা বিশেষ আদালত স্থাপনের বিধান দেওয়া রয়েছে। ঠিক আছে, অপরাজিতা ফাস্ট ট্র্যাক ফোর্স করতে হবে, টাস্ক ফোর্স করতে হবে। এই বিলে, অপরাজিতা যে বিলটা, এই বিলে পরিষ্কার করে বলে দিচ্ছে, দ্য বিল প্রোভাইডস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ স্পেশাল টাস্ক ফোর্স, যাকে নাম দেওয়া হচ্ছে অপরাজিতা টাস্ক ফোর্স। এই বিল অনুযায়ী একটা স্পেশাল টাস্ক ফোর্স করতে হবে, স্পেশাল টাস্ক ফোর্স অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, জেলা স্তরে তৈরি করতে হবে, হেডেড বাই আ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মানে একজন ডিএসপি। তোমরা জানো যে WBCS বি গ্রুপ ক্র্যাক করলে ডিএসপি হয়, বা অনেকে প্রমোশন পেয়ে পেতে পারে। তাই যেমন ডিএসপি লেভেলের অফিসারের আন্ডারে ডিস্ট্রিক্ট লেভেলে একটা স্পেশাল টাস্ক ফোর্স থাকবে, যারা জেলায় জেলায় এই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করবেন, ডেডিকেটেড টু দ্য ইনভেস্টিগেশন অফ দ্য রেপ অ্যান্ড আদার অ্যাট্রোসিটিস এগেনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন। বিশেষ করে মহিলা এবং শিশুদের ওপর যদি কোনো রকম হিংসাত্মক ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে
পরিষ্কারভাবে এই অপরাজিতা বিল যেটা সরকার এনেছে সেখানে পরিষ্কার করে বলছে যে ভাই তদন্ত করার জন্য এই নারী এবং শিশুদের যে অত্যাচার হচ্ছে তাদের জন্য পার্টিকুলার ডেডিকেটেড একটা টিম থাকবে, যাকে বলা হচ্ছে অপরাজিতা টাস্ক ফোর্স, এবং সেই ফোর্সটা লিড করবে কে, দায়িত্ব নেবে কে, একজন ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ, তার আন্ডারে এই সমস্ত তদন্ত প্রক্রিয়াটা সম্পাদন করা হবে, তিনি দায়িত্বে থাকবে। ঠিক আছে, তো অপরাজিতা বিলে আর কি কি পয়েন্ট স্যার বলে দেওয়া আছে যদি দেখে নিই আমরা। বলছে স্ট্রিনজেন্ট পানিশমেন্ট ফর রিপিট অফেন্ডার্স, মানে একদম পেশিস যারা আর কি বারবার করে এই ধরনের জঘন্যতম অপরাধগুলো করছে। কারণ জানোই যে রেপ করলে যদি কোনো রকম মার্ডার হলেই ফাঁসি হয়, তোমরা জানো, কিন্তু সেক্ষেত্রে রেপ করলে সেরকমভাবে কিন্তু ওই কারাদণ্ড হয়। সবসময় তো আর ফাঁসি দেওয়া হয় না। নির্ভয়া কাণ্ড দিল্লিতে হয়েছিল, এরকম জঘন্যকর কিছু দৃষ্টান্ত আছে। কিন্তু সমাজে এই কদিন আগেই দেখলাম নিউ টাউনে একটা গল্প হলো, তারপরে চারিদিকে লেগেই রয়েছে ভাই। মানে সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে, এই পাশবিক চাহিদা কোথায় যাচ্ছে, মানুষ কেন যে মানুষ হয়েছে, এই বোধ বুদ্ধি বিচার ব্যবস্থা, মানুষের যে আত্মিক বা বিবেক বোধ কোথায় যাচ্ছে। মানে এর থেকে মনে হয় পশুরাও এত পাশবিক হয় না, তখনই মানুষ পাশবিক হয়ে গেছে। তো যারা এই কাণ্ডটা বারবার করছে তাদের প্রতি অন্তত কঠোর কঠোর একটা পানিশমেন্ট আনতে হবে, স্ট্রিনজেন্ট পানিশমেন্ট লাগবে, কঠোর শাস্তি দরকার। দ্য অ্যাক্ট প্রোভাইডস, এই যে অপরাজিতার যে আইনটা আসছে, দ্য অ্যাক্ট প্রোভাইডস ফর লাইফ প্রিজনমেন্ট অফ ফর রিপিট অফেন্ডার্স অ্যান্ড প্রোভাইডস ফর ডেথ পেনাল্টি ইফ দ্য সার্কামস্ট্যান্স সো ওয়ারেন্ট। ঠিক আছে, যদি বারংবার এই ঘটনা ঘটে এবং ওই একই ব্যক্তি যদি এরকম জঘন্য কাজ, ঘৃণ্য কাজ বারবার করে, তাহলে সেক্ষেত্রে তাকে যাবজ্জীবন কারাদণ্ড তো দেবেই, তার সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করবে। এই আইন তাই প্রপোজাল দিচ্ছে। প্রোটেক্টিং দ্য আইডেন্টিটি অফ দ্য ভিকটিম, অনেক সময় দেখা যায় যে কোনো না কোনো মাধ্যম, আরজিকর ইস্যুর ক্ষেত্রে দেখা গেছে অভয়া নাম দিয়েছি অনেক পরে, তার আগেই কিন্তু সেই ভিকটিম বা যিনি ভুক্তভোগী তার ছবি মিডিয়ায় প্রকাশ পেয়ে গেছিল, কোনো কোনো সময় তার ভিডিও মিডিয়ায় প্রকাশ পেয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়ে গেছে, তার নাম প্রকাশ এসে গেছে। একজন ভিকটিমই জানে, একজন ভুক্তভোগী জানে তার ওপর দিয়ে কতখানি বড় ঝড় চলে গেল। একজন ভুক্তভোগী, তার বাড়ির লোকজন, তার নিকট ব্যক্তি, তার আত্মীয় পরিজন, তারাই জানে তাদের ওপর দিয়ে কতখানি ঝড় বয়ে গেল। তাদের যদি পরিচয় আত্মগোপন রাখা না যায়, তাহলে তাদের ওপর আরও পরবর্তীকালে কিন্তু অনেক ঝড়ঝাপটা আসতে পারে। তাদেরকে এই সিকিউরিটি দেওয়া কিন্তু আমাদেরই নাগরিক হিসেবে দরকার, রাষ্ট্রের দরকার। তো সেই নিরিখে বলছে যে ভিকটিমস, তাদের আইডেন্টিটিকে রক্ষা করার দায়িত্ব এই আইনের দ্বারা করা হচ্ছে। The bill includes provisions for protecting the identity of victims and ensuring their privacy and dignity during the legal process. যতক্ষণ এই আইনি পদ্ধতি চলবে, আইনি প্রক্রিয়া চলবে, ততক্ষণ এই বিলটির মাধ্যমে যারা ভুক্তভোগী তাদের পরিচয় রক্ষার বিষয়টা, গোপনীয়তা এবং তাদের যে মর্যাদা সেটা নিশ্চিত করার জন্য এই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে। বিচারের বিলম্বের জন্য শাস্তি, ঠিক আছে, কোনো রকম ভাবে যদি বিচার প্রক্রিয়াতে দেরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু শাস্তির বিধান দেওয়ার কথা বলা হচ্ছে। যদি সময় মতো যদি বিচার কার্য সম্পাদন করা না হয় বা ব্যর্থ হয়, বা দেখা গেল প্রমাণ নষ্ট করে দিচ্ছে এবং সেটা পুলিশই জড়িত, বা স্বাস্থ্য কর্মকর্তাদের শাস্তির বিধান রয়েছে, মানে ধরো স্বাস্থ্য দপ্তর আরজিকর ক্ষেত্রে যেমন মানে একটা বারবার করে একটা মানে বেশ জোরালো একটা আওয়াজ উঠেছিল যে পুলিশ, স্বাস্থ্য দপ্তরের বড় বড় মাতব্বর তারা ঢুকে পড়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। এরকম ঘটনা ঘটলে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের থেকে যদি প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বড় সড়ো রকম যদি বিচারে যাতে বিলম্ব হচ্ছে সেই কারণে কিন্তু সেক্ষেত্রে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। একটাই উদ্দেশ্য যে বিচার যে প্রক্রিয়া চলছে সেখানে কোনো রকমভাবে কোনো অবহেলা যেন না করা হয়। যাতে যদি কেউ কোনো পুলিশই যদি কোনো কর্তৃপক্ষ এরকম প্রমাণ নষ্ট করার চেষ্টা করে, বা স্বাস্থ্য দপ্তরে যদি কোনো কর্তৃপক্ষ যদি প্রমাণ লোপাটের চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে তাই জবাবদিহি করতে হবে যে কেন করেছে, এবং যেহেতু সে পরিষ্কার ইন্টেনশন বোঝা যাচ্ছে যে সে বিচার চাইছে না, ভিকটিমকে মানে ভুক্তভোগী বিচার চাইছে না, তো সেক্ষেত্রে ভাই সে দোষী, সেই হিসাবে তাকে শাস্তি দিতে হবে। এছাড়া পাবলিশিংকে ব্যান করা হয়েছে, পাবলিকেশন মাইনাস করা হয়েছে। দ্য বিল প্রোভাইডস for stringent punishment for unauthorized publication of the court proceeding relating to sexual offences with
ইমপ্রিজনমেন্ট র্যাঙ্কিং ফ্রম 3 to 5 ইয়ার্স। অনেক সময় দেখা যায় যে কোনো রকমভাবে এই ধরনের সেন্সিটিভ ইস্যুর ক্ষেত্রে বাবু যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বেশ কিছু নিউজ পেপার কিংবা অডিও ভিজুয়াল মিডিয়া সেখানে বেশ কিছু খবর তারা অতিরিক্তভাবে প্রকাশিত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু যে তদন্তকারী প্রক্রিয়া চলছে বা বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া চলছে সেখানে কোথাও না কোথাও কিন্তু হস্তক্ষেপ হয়ে যেতে পারে, প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে যেহেতু বিচার প্রক্রিয়া যতক্ষণ চলবে, তদন্ত যতক্ষণ চলবে, সেক্ষেত্রে ততক্ষণ কতটুকু খবর প্রকাশ করা যাবে, কতটুকু খবরটা প্রকাশ করা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু বিধিনিষেধকে নিয়ে আসা হচ্ছে, আইনের মাধ্যমে প্রস্তাব দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে সেক্ষেত্রে যদি কেউ এই আনঅথরাইজড পাবলিকেশন যদি মানে নিয়ম না মেনে একদম যদি কেউ পাবলিকেশন করে দেয় সেই পার্টিকুলার রেপ কেস সম্বন্ধে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু 3 থেকে 5 বছরের জন্য তাদের শাস্তি দেওয়া হবে। এই প্রস্তাবগুলো অলরেডি রয়েছে, ঠিক আছে? তো আমরা তো অটোমেটিক্যালি এখন পরিষ্কার হয়ে প্রতিটা পয়েন্ট দেখে নিলাম ইন জিস্ট যে হোয়াট ইজ অপরাজিতা বিল। আশা করি প্রতিটা পয়েন্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সরকার যে অপরাজিতা বিল আনলো সেই বিলটার লক্ষ্যমাত্রা কি। তাহলে 1, ভারতীয় ন্যায় সংহিতার বেশ কিছু জায়গা সংশোধন করতে হবে। ভারতীয় নাগরিক সুরক্ষার যে আইন 2023 সেখানে বেশ কিছু পরিবর্তন করতে হবে। এছাড়া যে ভুক্তভোগী সেই ভুক্তভোগীদের সিকিউরিটি দেওয়ার জন্য তাদেরকে তাদের গোপনীয়তা রক্ষা করার দায় নিতে হবে এবং যারা কোনো রকমভাবে যদি কোনো সরকারি লোকজন, পুলিশ কিংবা স্বাস্থ্য দপ্তর যদি কোনো রকমভাবে তদন্তকে ডিলে করে বা তদন্তকে ডিলে করানোর জন্য বা বিচার প্রক্রিয়াকে বিভ্রান্ত করার জন্য যদি কোনো রকমভাবে তারা প্রমাণ লোপাট করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদেরকে কৈফিয়ত দিতে হবে এবং তাদের শাস্তি হবে। এবং দেখা যায় যদি বারংবার যারা এই অভিযুক্ত হচ্ছে, যারা দোষী সাব্যস্ত হচ্ছে, তারা যদি অতীতেও এরকম জঘন্য ঘৃণ্য কাজ করে থাকে, তাদেরকে আটকানোর জন্য তাদেরকে লাইফ প্রিজনমেন্ট এমনকি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই বিল সে কথাই বলছে, যাতে দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাদের যাতে বাকে বলা হয় আত্মা যাতে ভয় পায় যে এরকম জঘন্য অপরাধ যেন সে সেকেন্ড টাইম ভাবার অবকাশটুকু না পায়। ঠিক আছে, সেকেন্ডবার কেন, প্রথমবার যেন ভাবার অবকাশটুকু না পায়। তো এইটুকু তো স্যার আমরা বুঝে গেলাম যে অপরাজিতা বিল কেন চাইছে। আমরা বুঝতেই পারলাম স্যার অপরাজিতা বিল নিয়ে যেভাবে সোচ্চার হয়েছিল, অপরাজিতা বিল নিয়ে নয়, এর আরজিকর ইস্যু নিয়ে যেভাবে সাধারণ মানুষজন সোচ্চার হয়েছিল, আর স্বাভাবিকভাবে সরকারের কোনো উপায় ছিল না, সরকারও চাইবেই স্বাভাবিকভাবে যে ন্যায় বিচার হোক। তো সেক্ষেত্রে সরকারও কিন্তু সেই বিচারের ব্যবস্থার জন্যই আইনি মাফিক কী কী করা যায় তার প্রস্তাব দিয়েছেন এবং সেই নিয়েই তারা বিল এনেছেন। স্যার এইটুকু তো ক্লিয়ার যে হোয়াট ইজ অপরাজিতা বিল 2024, এটা তো আমরা জেনে গেছি। আমরা স্যার যেটা জানবো এবার সেটা হচ্ছে যে অন্যান্য রাজ্যে কি এরকম কোনো বিল এর আগে আসেনি, সিমিলার কি কি স্টেট লজ রয়েছে যেগুলো সেক্সুয়াল যে অফেন্সেসগুলো রয়েছে নারী এবং বাচ্চাদের ওপর, সেক্ষেত্রে সেক্সুয়াল অ্যাসল্টের ক্ষেত্রে একই রকমভাবে বিধিনিষেধকে আটকানোর জন্য, মানে পার্টিকুলার এই সেক্সুয়াল অপরাধগুলোকে আটকানোর জন্য সিমিলার অন্যান্য রাজ্যে কি কি স্টেপ নেওয়া হয়েছে, কি কি আইন আছে। পশ্চিমবঙ্গের আগে অন্ধ্রপ্রদেশে এরকম একটা বিল এসেছিল যার নাম ছিল স্যার দিশা বিল। একই রকমভাবে মহারাষ্ট্রে একটা বিল এসেছিল যার নাম হচ্ছে শক্তি বিল। ঠিক আছে, সাম্প্রতিককালেই কিন্তু সেই বিলগুলো এসছে এবং সেক্ষেত্রেও ডেথ পেনাল্টির কথাটা কিন্তু বারবার করে জোর দেওয়া হয়েছে। ডেথ পেনাল্টির উপর জোর দেওয়া হচ্ছে। 2, দিশা বিল 2019 সালে প্রকাশিত হয় কোথায়, তার আগেই বললাম অন্ধ্রপ্রদেশ। It introduced the death penalty as punishment for the crimes of rape. যদি কোনো রকম ধর্ষণের মতো জঘন্য কোনো অপরাধ হয় তাহলে সেক্ষেত্রে দিশা বিল বা অন্ধ্রপ্রদেশ সরকারও বলছে যে ভাই ডাইরেক্ট ফাঁসি দিয়ে দাও, ইনক্লুডিং আগেনস্ট আ মাইনর বিলো 16 years of age, গ্যাং রেপ অর ফর দ্য রেপেস্ট অফেন্ডার্স। যারা অভিযুক্ত, যারা দোষী, তারা যদি গণধর্ষণ করে কিংবা একদম জঘন্য অপরাধ করে কিংবা তাদের বয়স যদি 16 বছরের যদি তলদাও হয় তাহলেও তাকে ফাঁসি দাও। এটা বলছে কে, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট দিশা বিলের মারফত 2019 সালে। শক্তি বিল মহারাষ্ট্রে 2020 সালে এসেছিল। এই বিলটাও ইন্ট্রোডিউস করা হয়েছিল ডেথ পেনাল্টির জন্য রেপ কেসের ক্ষেত্রে, অ্যান্ড প্রোভাইডেড শর্ট এন্ড টাইমলাইনস ফর কনক্লুডিং দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রায়াল। ধর্ষণের মামলাতে
বিচার প্রক্রিয়া যাতে দীর্ঘায়িত না হয় এবং শাস্তি দান যাতে দীর্ঘায়িত না হয় তার জন্য তারা কিন্তু টাইম লিমিট শর্ট করার জন্য বলেছিল। আমরা দেখছি সেক্ষেত্রে এই অপরাজিতা বিল কিন্তু দুটোকেই একরকমভাবে মার্চ করে কথাটা বলা হয়েছে যাতে দীর্ঘায়িত না হয় এবং মৃত্যুদণ্ড এই পক্ষেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সে কথাই বলছে। তো সরকারও চাইছে যে ভাই ফাঁসি হোক, এই ধরনের ঘটনাগুলো যেন দুবার না হয়। স্যার এইটুকু তো ক্লিয়ার, ঠিক আছে। এছাড়াও স্যার যদি দেখে নিই বেশ কিছু আইন যে মধ্যপ্রদেশেও কিন্তু হয়েছিল স্যার 2017 সালে, অরুণাচল প্রদেশেও স্যার 2018 সালে এরকম একটা বিলের উত্থাপন এসেছিল ডেথ পেনাল্টি নিয়ে, যেখানে ওখানকার বিধানসভা বা আইন পক্ষে বলা হয়েছিল যে এই গ্যাং রেপ অর রেপ নিয়ে যারা মানে পার্টিকুলার একই ইস্যু ডেথ পেনাল্টি নিয়েই বলা হয়েছিল। আবার বলছি বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটো ভাষাই নোট রয়েছে ভাই, চাপ নিস না। যেভাবে বলছি কেন বলছি একটু প্যাঁচগুলোকে ধরার চেষ্টা কর, ঠিক আছে। স্যার একটা জিনিস পরিষ্কার যে স্যার এখানে বেশিরভাগ পাবলিক আমরা চাইবই যে আমাদের যারা সমাজের নারী শিশু তাদের ওপর যদি এরকম ঘৃণ্য জঘন্য কাজ হয় তাহলে ডাইরেক্ট ফাঁসি হোক। এই অপরাধের কোনো অন্য কোনো শাস্তি আর হতে পারে না। বেশিরভাগ লোকজন স্বাভাবিকভাবেই চাইবে ফাঁসি হোক। ন্যাচারালি সরকার পক্ষ যখন খুব চাপে থাকবে তখন কি করা হবে যে ফাঁসির জন্যই তারা নানা রকম বিল আনবে, কারণ পাবলিকের বেশি সংখ্যক মানুষজন চাইবে, এটা তো সরকারের ওপর চাপও পড়বে, সরকারের সেই দিকেই ভোট ব্যাংক। স্যার এটুকু তো আমরা জানি, কিন্তু গল্প অন্য কিছু আছে। গল্পটা কি স্যার? যে ডেথ পেনাল্টি কেস বা যাকে আমরা বলছি মৃত্যুদণ্ড ফাঁসির গল্প দেখাচ্ছি তাকে স্যার আমরা কিন্তু বলি ক্যাপিটাল পানিশমেন্ট। নাও দিস ইজ দ্য সিনসিয়ার ইস্যু যেখান থেকে তোমাদের গল্প শুরু হচ্ছে। মন দিয়ে বোঝার চেষ্টা করো, মন দিয়ে স্যার গল্পটা বোঝার চেষ্টা করো। স্যার ক্যাপিটাল পানিশমেন্ট, হোয়াট ইজ ক্যাপিটাল পানিশমেন্ট? সর্বোচ্চ শাস্তি কি জিনিস স্যার? কাউকে তুমি যদি মৃত্যুদণ্ড দিয়েই দাও, কে দিচ্ছে? একটা দেশ, একটা দেশের নাগরিককে, সে সৎ হোক অসৎ হোক, তাকে কি করছে? ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। তাহলে দেশের মালিক, দেশের মালিক বলতে যে সরকারে আসছে, মালিক তোর মতো হয় না, এটা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রেরই লোককে ফাঁসি দিচ্ছে কারণ সে জঘন্য অপরাধ করেছে। তুমি যুক্তি দেবে এই? আবার অনেকে বলবে তাহলে তো স্যার মানবাধিকার আইন নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে স্যার এখান থেকে দুটো পয়েন্ট আসছে যে কেউ না কেউ বলবে স্যার ডেথ হলে তো সবই শেষ, তাকে জ্বালিয়ে জ্বালিয়ে শাস্তি দাও বা তাকে সংশোধন করার সুযোগ দাও, এরকম কেউ বলবে। আবার বলবে না না অত সংশোধন করার দরকার নেই ভাই, এরকম জঘন্য পাপ করেছে একদম উড়িয়ে দেওয়া, কোনো রকম চাপ নেই। স্বাভাবিক দুই রকম মন্তব্য থাকবে এবং দুই রকম মন্তব্যের জায়গাও আছে। কিন্তু স্যার এটা তো পরীক্ষা হলে লিখে আসতে হবে তাই না, পয়েন্টগুলোকে নিয়ে। এইখান থেকে আমাদের মারপ্যাচ শুরু হবে জায়গাটাকে কি স্যার অ্যাকচুয়ালি হোয়াট ইজ বিউরোক্রেসি। বিউরোক্রেসি বা আমলা হলে তুমি কি কি পয়েন্ট মাথার মধ্যে রাখার চেষ্টা করবে। ক্যাপিটাল পানিশমেন্ট কি বলছে স্যার? ইট ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ এ ডেথ পেনাল্টি। ক্যাপিটাল পানিশমেন্ট তাকেই বলা যায় যখন তুমি কাউকে মৃত্যুদণ্ড দিচ্ছ, অর্ডার্ড বাই দ্য স্টেট। রাষ্ট্র যখন কোনো রকম ভাবে কাউকে আইন দ্বারা কোনো অপরাধের জন্য যখন কাউকে শাস্তি দিচ্ছে যে ফাঁসি হবে, ডেথ পেনাল্টি হবে, তখন তাকে আমরা কি বলছি স্যার? চূড়ান্ত পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট বলছি। আমি কাউকে খুন করে দিচ্ছি সেটা ক্যাপিটাল পানিশমেন্ট নয়, আমি কাউকে একদম মানে থেতলে দিচ্ছি সেটা ক্যাপিটাল পানিশমেন্ট নয়। রাষ্ট্র ব্যবস্থা যদি কোনো আইনের মারফত কাউকে যদি ফাঁসির আদেশ দেয়, স্টেট দেয়, তাকে আমরা স্যার বলবো ক্যাপিটাল পানিশমেন্ট। নাম্বার 1 পয়েন্ট। তার মানে এখানে স্যার রাষ্ট্রের ভূমিকা রয়েছে। 2, crimes that can result in the death penalty are known as capital crimes or capital offense. যদি চূড়ান্ত শাস্তি দিতে হয় তাহলে নিশ্চয়ই চূড়ান্ত অপরাধও হয়েছে। ঠিক, চূড়ান্ত অপরাধ না করে যদি কেউ চূড়ান্ত শাস্তি পেয়ে যায় তাহলে কি স্যার জাস্টিস থাকবে? নিশ্চয়ই না। তাহলে এটাও রাষ্ট্রকেই কনফার্ম করতে হবে যে যাকে তুমি ক্যাপিটাল পানিশমেন্ট দেবে বা চূড়ান্ত শাস্তি দেবে সেই অপরাধটাও যেন চূড়ান্তই হয়, নাহলে স্যার তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারবো না। সেকেন্ড প্যাচ। থার্ড প্যাচ কি বলছে? দ্য প্রাইম রিজন বিহাইন্ড ক্যাপিটাল পানিশমেন্ট ইজ ইটস এফিসিয়েন্সি ইন ডিটারিং আইডেন্টিক্যাল অ্যান্ড সিমিলার ক্রাইমস। যদি বারংবার এই ধরনের অনুরূপ
অপরাধ বারবার বারবার করে হয়ে যায়, তাকে যখন আর সামলানো যাবে না তখন তার এই চূড়ান্ত শাস্তি ছাড়ার কোনো উপায় থাকে না। একই ধর্ষক যদি বারবার করে ধর্ষণ করেই যায় এবং জঘন্য অপরাধ করে যায়, তখন তাকে আটকানোর জন্য এরকম বারবার করে আর তাকে তো সংশোধন করার জায়গাটাই নেই, কারণ সে বারংবার রিপিট করে যাচ্ছে এরকম অপরাধ। তখন তাকে কি করতে হবে? চূড়ান্ত শাস্তি দিতে হবে স্যার। অর্থাৎ এখানে গল্পটা হচ্ছে একটাই, যে কে দিচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট? স্টেট দিচ্ছে। কাকে দিচ্ছে? এই স্টেটেরই নাগরিককে দিচ্ছে না, সিটিজেনকে দিচ্ছে। সুতরাং এইটুকু রাষ্ট্রকে দেখো, রাষ্ট্রের কর্তব্য কি? তোমরা কনস্টিটিউশনে কি পড়ো? ডিপিএসপি, কল্যাণময় রাষ্ট্র করার জন্য রাষ্ট্র চেষ্টা করবে। তাহলে সেই কল্যাণময় রাষ্ট্র করতে গিয়ে যদি একটি নাগরিককেই মারতে হয়, তাহলে কখন মারবে? সেই অপরাধটা নিশ্চয়ই চূড়ান্ত হবে, তাকে না তাকে যখন চূড়ান্ত শাস্তি দেবে। বাবা মা কখন সন্তানকে চূড়ান্ত শাস্তি দেবে? যখন সন্তান সেরকম চূড়ান্ত কোনো অপরাধ করবে, না হলে সেই সন্তান কিন্তু জাস্টিস পাবে না, সেটাও এনশিওর করতে হবে না। তো সেই নিরিখে কিন্তু এই প্যাঁচটা বুঝতে হবে যে হোয়াট ইজ ক্যাপিটাল পানিশমেন্ট। এইবার স্যার তুমি তো বলতে পারো স্যার রেপ তো স্যার জঘন্য অপরাধ, তাহলে সেক্ষেত্রে তো কথাবার্তা কেন আলোচনা হচ্ছে? জায়গা আছে। তোমরা জাস্ট মনে করেই দিই, যারা যারা খুব বুদ্ধি করে পড়েছো কনস্টিটিউশনটা, আর্টিকেল 20, আর্টিকেল 21, আর্টিকেল 22, আর্টিকেল 32, আর্টিকেল 226 এবং আর্টিকেল 21-এর এ, আমি কতগুলো অ্যাব্রাপ্টলি নাম বললাম, এবং আর্টিকেল 14, যেই শব্দগুলো উচ্চারণ করলাম তাদের মাথার মধ্যে কতগুলো মাইন্ড ম্যাপ তৈরি হওয়ার চেষ্টা হয়েছে। যারা অলরেডি আমার ফ্রি ক্লাসগুলো দেখেছো পলিটির, যে কটা আমি নিয়েছি, সবসময় নিয়ে উঠতে পারি না, তোমরা বললে চেষ্টা করব। তোমরা যদি চাও যে মাইন্ড ম্যাপ করে ভেঙে চড়ে পড়ানোর চেষ্টা করেছি, সেখানে যারা দেখেছো তারা জানো। তোরা জানিস বাবা যে ভাই আর্টিকেল 20 কি বলছে, আর্টিকেল 22 কি বলছে, এখানে ব্রিজার্ভটা 21 কি করে করে, এবং সেটাকে এনশিওর করার জন্য কি করে 21-এর এ এসছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সাল দ্বারা। যারা যারা পড়েছিস তারা তারা জানিস, যারা যারা জানিসই না আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে বোঝার চেষ্টা কর কেসটা কি। এর আগে আমরা এই আর্টিকেল নিয়ে কপচানো করার আগে আমরা সহজভাবে কতগুলো জিনিস দেখব। স্যার কি? তাকেই দেখ, আমরা যদি শর্টে বোঝানোর চেষ্টা করি, তাকেই দেখ শর্টে বোঝানোর যদি চেষ্টা করি। স্যার আমি কি বললাম? আর্টিকেল 14 আমাদের ভারতের সংবিধান অনুযায়ী স্যার কি বলেছে? রাইট টু ইকুয়ালিটি, তাই না? সাম্যের অধিকার, এটা স্যার আমরা সবাই জানি। রাইট টু ইকুয়ালিটি তার মানে প্রত্যেক নাগরিক এদেশে সবাই সমান অধিকার পাবো। তার মানে তুমি তোমার স্কুলের লালিপপ বয় বা লালিপপ গার্ল, তুমি তোমার পাশের বাচ্চাটাকে, পাশের বন্ধুটিকে, তুমি ক্লাসমেটকে তুমি কি করলে? চাটি মেরে দিলে একটা, ও মোটা, এ রোগা, এ চিকনা, এসব বলে তুমি মাধ্যমে চাটি মাটি মারেছো। তোরা জানিস, তোরা স্কুলে এসব করেছিস অনেক সময়, বা তোরা নিজেরাও হয়তো এরকম অত্যাচারিত হয়েছিস। দুম করে গেলে কানের মধ্যে টাকাত করে টোকা মেরে চলে গেল, এরকম হয় না বাবা? তুই তাকেই দেখ, যে যাকে তুই মারছিস, বা তুই যদি নিজে মার খেয়ে থাকিস, তাহলে তুই নিজেই ভালো করে জানিস যে তোর ভালো লাগেনি। তাহলে ভাই তুইও নাগরিক, তোর সহপাঠী সেও নাগরিক, তোর ভালো থাকার অধিকার ছিল, তোকে দুম করে আমার চাটি মেরে দিয়ে চলে গেল। আর তুই যে মেরেছিস সে সহপাঠীকে তুই ভালো কোনো অনুভূতি দিতে পারলি না, তাকে একটা খারাপ অনুভূতি দিয়ে দিলি, তাই না? তাই তুই যে করেছে সে কি জাস্টিফাই কাজ করেছে? আর যে পেলো সে কি জাস্টিস পেলো? নিশ্চয়ই না। তাহলে দুজনেরই থাকার ভালো থাকার অধিকার আছে। সুতরাং ইকুয়ালিটি তখনই থাকবে স্যার যখন আমাদের ইকুয়াল জাস্টিস থাকবে, তাই না? প্রিএমবেলাতে স্যার আমরা অনেক কিছু পড়ে ফেলি। অন্যদিকে আর্টিকেল 20 স্যার কি বলে, আর আর্টিকেল 22 কি বলে? আমরা জানি আর্টিকেল 20, আর্টিকেল 22 এর আমি ব্যাখ্যায় এখন যাচ্ছি না, তোমরা পলিটির ক্লাস দেখে নাও আমার প্রোফাইলে, ওই পার্টিকুলার প্লে লিস্টে গিয়ে। পরিষ্কার করে তোমরা জানো যে এই দুটোকে ব্যালেন্সিং করে থাকে রিট জারি করার মারফত, যে কাউকে হেনস্থা করা যাবে না, নো ডবল জিওআরটি, এইসব জিনিসপত্র তোমরা জানো 2022-এর মধ্যে রয়েছে, 20 এবং 22-এর মধ্যে। এবং রিট জারি করা বা যাকে লেখ জারি করা বলা হয় সেটা হয়ে থাকে আর্টিকেল 32-এর মারফত। এবং যদি এটা সুপ্রিম কোর্ট করে তো, অথবা যদি হাইকোর্ট করে, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো সেটা আর্টিকেল 226 মধ্যে চলে আসে। ঠিক আছে? কারণটা একটাই, এই দুটোর মধ্যে স্যার ব্যালেন্সিং করে একটা লোক, একটা আর্টিকেল, সেটা স্যার হচ্ছে আর্টিকেল 21। সেখানে পরিষ্কার স্যার বলে দেওয়া আছে কি? পার্সোনাল লিবার্টি অ্যান্ড চয়েসেস।
পার্সোনাল লিবার্টি অ্যান্ড চয়েসেস। ঠিক আছে, এবার বোঝার চেষ্টা কর স্যার। তোর চয়েস হতেই পারে বিরিয়ানি খাবি, তোর চয়েস হতেই পারে বাবা যে তুই পোলাও খাবি, কারণ তোর স্বাধীনতা রয়েছে, লিবার্টি রয়েছে। বা তোর চয়েসেস তৈরি হবে কি করে? যখন তোর এক্সপিরিয়েন্স হবে। তোর এক্সপিরিয়েন্স তৈরি হবে কখন? তুই এক্সপিরিয়েন্স থেকেই তুই কি পাবি স্যার? তুই তোর এক্সপিরিয়েন্স থেকে কোনটা ভালো কোনটা মন্দ তুই বুঝতে পারবি, এবং সেই নিরিখে তুই কি করতে পারবি? তোর চয়েসটাকে তুই তোর জীবনে ব্যবহার করে ইমপ্লিমেন্ট করতে পারবি, তাই না? স্যার এক্সপিরিয়েন্স আসবে কোথা থেকে স্যার? এডুকেশন থেকে। তাকেই দেখ, যদি আর্টিকেল 21কে এস্টাবলিশ করতে হয় তাহলে আর্টিকেল 20ও লাগবে, আর্টিকেল 22ও লাগবে। অন্যদিকে একজনের পার্সোনাল চয়েসেস তৈরি হবে পার্টিকুলার এডুকেশনের মারফত। তাই চলে আসছে পরবর্তীকালে 86th অ্যামেন্ডমেন্ট দ্বারা 2002 সালে, যাকে তুই কি বলছিস? আর্টিকেল 21 এ, রাইট টু এডুকেশন, তাই না? আবার ধর তুই গরিব মানুষ, তো যাতে ফেসে না যাস, তো রিট জারি সমস্ত কিছু তো আছে, তুই ফেসে না যাস তার জন্য রাষ্ট্র এনশিওর করবে। পাওয়ারফুল লোক যদি তোকে যদি লিবার্টি না দেয়, পাওয়ারফুল লোক তোকে যদি মারধর করে, তখন সেটা রাষ্ট্রকে এনশিওর করতে হবে, না হলে স্যার ওটা ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে স্যার কি দরকার? রাষ্ট্র বলছে স্যার তোমাকে আমি কি দেবো? ফ্রি লিগাল এইড দেবো, ফ্রি লিগাল এইড দেবো। কোথায় স্যার লেখা আছে? ডিপিএসপির আন্ডারে, ডিপিএসপির আন্ডারে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। কত নম্বর আর্টিকেল স্যার? আর্টিকেল 39 এ, তাই না বাবা? দিস অল আর কানেক্টেড, ঠিক আছে? জিএস জিকে স্যার নোট পড়লে হয়ে যাবে, গল্প যারা বলছো না বাবু এআই দিয়ে হয়ে যাবে, চব্য আছে, ঠিক আছে? তাহলে আইএস পরীক্ষায় আর ওরমভাবে জিএস খেলা হতো না, ডেসক্রিপটিভ দরকার ছিল না, ঠিক আছে? এমনি এমনি এত জায়গায় এতদিন ধরে চপচাচ্ছি না আমরা, ঠিক আছে? এর সঙ্গে ইকোনমিক কী কী চেঞ্জেস আসছে, সোশ্যাল কী কী চেঞ্জেস আসছে, এগুলো তো কানেক্টেড হয়ে যাবে না। সোশ্যাল মিডিয়া কী কী চেঞ্জেস আসছে, তবে না তুমি একজন ভালো কি বলবো সচেতন নাগরিক হবে, তবে না তুমি অন্য লোককে লিড করতে পারবে, তবে না তুমি বিউরোক্রেট হবে। তো এই যে চব্যগুলো রয়েছে স্যার, বুঝতে পারছিস এই চব্যগুলো রয়েছে, আমি জাস্ট লিগালের দিক থেকে বললাম। ঠিক একই রকমভাবে একটা জিনিস দেখার চেষ্টা কর স্যার, এইগুলো তো স্যার ভারতের সংবিধানের মধ্যে স্যার আপনি এই চব্যগুলোকে বলছেন, তাই না? এর বাইরেও স্যার কি অন্য কিছু আছে? আচ্ছা বাবা, কি আছে দেখ পরিষ্কারভাবে। এই পার্টিকুলার ক্যাপিটাল পানিশমেন্ট কনসেপ্টটা কোত্থেকে আসছে? এই কনসেপ্টটা আসছে এয়ারফোর্স অ্যাক্ট 1950, আর্মি অ্যাক্ট 1950 অ্যান্ড নেভি অ্যাক্ট 1957। এইখানে দেয়া আছে পানিশমেন্টের কথা, যে ইনক্লুডিং হ্যাঙ্গিং অর ডেথ বাই শুটিং, কাউকে গুলি করে হত্যা করে দাও, ক্যাপিটাল পানিশমেন্ট দাও, অথবা কাউকে ফাঁসি দিয়ে শাস্তি দাও, মানে ক্যাপিটাল পানিশমেন্ট কথা কিন্তু এই আইনগুলোতে বলে দেওয়া ছিল শুরুর দিকে। অ্যাকর্ডিং টু দ্য ডেথ পেনাল্টি ইন ইন্ডিয়া অ্যানুয়াল স্ট্যাটিস্টিক 2022 এবং 2023 যে রিপোর্টটা সেটা কিন্তু সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে, এবং পরিষ্কারভাবে সেই রিপোর্টটাকে বলা হচ্ছে প্রজেক্ট 39A, ন্যাশনাল ল কমিশন, পার্টিকুলারলি দিল্লির যে ল কলেজ সেখান থেকে প্রকাশিত হচ্ছে। তারা সুপ্রিম কোর্টে ডেথ পেনাল্টি পরিষ্কার করে বলছে যে ভাই ডেথ পেনাল্টি কি হচ্ছে। সুপ্রিম কোর্ট অ্যাওয়ার্ডেড ডেথ পেনাল্টি অনলি 7 পিপল ফ্রম 2007 থেকে 2007 সাল থেকে 2022-এর মধ্যে, 2007 সাল থেকে 2022 সালের মধ্যে মাত্র সুপ্রিম কোর্ট ফাঁসির আদেশ দিয়েছে মাত্র 7 জনকে, 7 পিপল অনলি। তাহলে স্যার লোয়ার কোর্টে এত যে অপরাধের মামলা চলছে, আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাঁসির শাস্তি ঘোষণা করা হয়ে যাচ্ছে, আপার কোর্টে গিয়ে ব্যাপারটা কমে যাচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কেন হচ্ছে? তাহলে এই ইস্যুটাকে আলোচনা করতে হবে। আমাদের মনে করে দেখো কোশ্চেনটা স্যার আমি কি বলেছিলাম স্যার, যারা কোশ্চেন ভালো করে পড়বি না তাদেরকে আমি বলেছিলাম আর্ট অফ অ্যান্সার রাইটিং শিখে নে বাবা। দেখ ক্লাসের টাইম বেড়ে যায় এই করেই, যখন আমরা প্রপার অ্যানালিসিস করব। প্রপার অ্যানালিসিস না করলে হবে না। কোশ্চেনটা স্যার পরিষ্কার করে আমরা বলেছিলাম এটাই
তাকিয়ে দেখ লেখা কি আছে, ডিসকাস অন দ্য রিসেন্ট পাস্ট অপরাজিতা বিল 2024। এইটুকু পার্ট নিয়ে আমরা যা যা ডিসকাস করার করে ফেলেছি। এবার ডিসকাস যে কিওয়ার্ডটা রয়েছে সেখানে আমরা প্রথমেই স্যার কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে ডিসকাস থাকলে আমাদের অ্যান্সার রাইটিং কি হবে। আর্ট অফ অ্যান্সার রাইটিং এর ক্লাসে স্যার কি শিখিয়েছিলাম, ডিসকাস বললে ফ্রেমিং কি হয়। আমরা জানি যে কোনো কোশ্চেনের প্রতিটা কিওয়ার্ড এখানে স্যার কিওয়ার্ড রয়েছে কি, ডিসকাস। তো কিওয়ার্ডের ওপর ডিপেন্ড করে আমাদের অ্যান্সার রাইটিং এর ফ্রেমিং তৈরি হবে এবং সেই ফ্রেমিংয়ে আমরা কি চব্য করব, আমরা জানি সেখানে স্যার চব্য করে থাকি প্রথম প্যারাগ্রাফে ইন্ট্রো, দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা করে থাকি বডি বা মাঝখানে করে থাকি বডি, আর লাস্ট প্যারাগ্রাফ করে থাকি স্যার আমরা কনক্লুশন। এবার স্যার এখানে গল্পটা কি, স্যার যদি ডিসকাস বলে মানে যাকে বাংলা কথায় আমরা স্যার কি বলছি, আলোচনা, তাহলে আলোচনাতে তখনই আলো আসতে পারে যখন স্যার তার্কিক দিক আলোচনা করা হয়, মানে পক্ষে এবং বিপক্ষে থাকবে, তার মানে স্যার ডিবেট তৈরি করতে হবে, তাই না? তাহলে স্যার ইন্ট্রোডাকশনেই ডিবেট তৈরি করা স্যার কি যাবে না স্যার? তাহলে স্যার ইন্ট্রোডাকশনে কি রাখবো? তাহলে স্যার ইন্ট্রোডাকশনে অবশ্যই রাখতে হবে স্যার দু তিনটে পয়েন্ট, সেটা হচ্ছে ডেফিনেশন রাখার চেষ্টা করতে হবে স্যার জিনিসটা কি। যেমন এক্ষেত্রে কোশ্চেনটা ছিল তোমার ডিসকাস অন দ্য অপরাজিতা বিল, তার ডেফিনেশন কিংবা সেই জিনিস নিয়ে তার মূল বিষয়বস্তু জিস্টটুকু লিখতে হবে। অ্যান্ড ডিবেট তৈরি করার জন্য পরের প্যারাগ্রাফে স্যার আমরা কি করব, ডিবেটটা আমরা আনবো কোন প্যারাগ্রাফে, পরের প্যারাগ্রাফে আনবো ডিবেটটা। তাহলে স্যার ডিবেটের যদি শুরুয়াত করতে হয় এবং কোহারেন্ট লেখা লিখতে হয়, তাহলে স্যার শেষের দিকে স্যার আমরা এখানে কি অ্যাড অন করবো ইন্ট্রোডাকশনই, স্যার কারেন্ট সিনারিওটা কি, কারেন্ট ইম্প্যাক্টটা কি। না হলে স্যার আমরা ডিবেট তৈরি করার রাস্তা তৈরি করতে পারছি না, আমরা তো সেই খেলাটা শুরু করতে পারবো না। তার জন্য স্যার আমরা এই 3-4টে পয়েন্ট মাথার মধ্যে রেখে আমরা ইন্ট্রোডাকশনটা লিখলাম। এরপর বডি স্ট্রাকচারে যখন আমরা ডিবেট করব, তো ডিবেটে স্যার দুটো পার্ট থাকে পরিষ্কারভাবে। একটা পার্টে স্যার আমরা লিখবো পক্ষে নিয়ে, মানে ফরে কথা বলবো, আর একটা স্যার থাকবে বিপক্ষ নিয়ে, এগেনস্টে কথা বলবো। এবার আমি তুই কোন হরিদাস পাল যেসব কথাগুলো বলতে পারি, তাহলে আমাদেরকে কি লাগবে, এই ফরে বা এগেনস্টে পক্ষে বা বিপক্ষে কথা বলার জন্য স্যার আমাদের কি লাগবে, পার্টিকুলারলি এভিডেন্স লাগবে, যে আমি কেন কথাগুলো পক্ষে বলছি, কেন কথাগুলো আমরা বিপক্ষে বলছি। এবার এই এভিডেন্স দুই রকম স্যার হতে পারে, এক হতে পারে কোনো গভর্নমেন্টের ডেটা বা কোনো হতে পারে কোনো রিপোর্ট সাম্প্রতিককালে যা প্রকাশ পাচ্ছে, হতে পারে কোনো ক্রিটিক্সের ভিউ, হতে পারে কোনো জাজমেন্ট। এই জিনিসগুলো স্যার হতে পারে। স্যার কনক্লুশনটা তাহলে স্যার কি লিখবো না স্যার, লিখবো না, এক্ষেত্রে লিখবো না। তার কারণ এই কোশ্চেনের দুটো পার্ট থাকলেও আমরা দেখেছি কোশ্চেনের একটা পার্ট রয়েছে, বলছে ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য ডেথ পেনাল্টি ইস্যু ইন রিসেন্ট ইন্ডিয়া 2015 রিসেন্ট ইন্ডিয়া, ঠিক আছে, সাম্প্রতিককালে ডেথ পেনাল্টি ইস্যুটা নিয়ে লিখতে হবে। মানে পরের পার্টে স্যার আমরা এখানে কনক্লুশন এখনই লিখবো না, এখানে স্যার আমরা ঢুকিয়ে দেবো কি জিনিস, এখানে ঢুকিয়ে দেবো ডেথ পেনাল্টি সিনারিও ইন রিসেন্ট ইন্ডিয়া। তার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করতে লাগবো। মানে আমরা একটা ফ্রেমিংই করছি যেখানে পয়েন্টে পয়েন্টে ফ্রেমিংটাকে ভাঙছি। তাহলে স্যার এবার আমাদেরকে চর্চা করতে হবে কি, এবার স্যার আমাদের চর্চা করতে হবে পার্টিকুলারলি যে স্যার ডেথ পেনাল্টি নিয়ে রিসেন্ট সিনারিওটা কি। চলে আয়, আমি জাস্ট নোটটাকে টেনে নিচ্ছি ভাই যাতে তোদের পরে আমি দেখাতে পারি। দাঁড়া, ওয়েট করে একটুখানি, ভিডিওটা আসুক। এক সেকেন্ড দাঁড়া বাবা।
চল, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া। তাহলে স্যার আমরা ক্যাপিটাল পানিশমেন্ট জিনিসটা কি সেটা আমরা বুঝে গেছিলাম। এবার আমরা আর্টিকেল আলোচনা করলাম এবং তারপরে আমরা কোশ্চেনটার অ্যানালিসিস কি করবো সেটার জন্য আলোচনা করে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি যে ক্যাপিটাল পানিশমেন্ট কোন কোন আইনের ক্ষেত্রে দেওয়া হলো সেটাও বুঝে নিলাম এবং আর কি কি গল্প আছে সেটাও আমরা দেখে নিচ্ছি। রিসেন্ট সিনারিওটা সেটা বুঝে নিচ্ছি। আমরা কি বলেছিলাম স্যার, আমরা রিসেন্ট সিনারিওটা বোঝার চেষ্টা করব, তাই না? এখানে স্যার আমরা কি বললাম, এখানে স্যার ডেথ পেনাল্টি সিনারিও ইন রিসেন্ট ইন্ডিয়া, সেই পয়েন্টটা আমাদের এক্সপ্রেস করতে হবে। তো সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। কি গল্প স্যার বলছে, 2022 সালে 165 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে, যা 2 দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। মানে 2002 থেকে বা রাদা 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত কাউন্ট করে নিই, তাহলে এইবারের যে প্রজেক্ট 39A রিপোর্ট প্রকাশ হয়েছে 2023 সালে, সেই রিপোর্ট অনুযায়ী বলছে যে ভাই 165 জনকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে, ঠিক আছে, যেটা 2 দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। মানে লাস্ট 20 বছরে স্যার এত বেশি ফাঁসি দেওয়া হয়নি। অর্থাৎ মৃত্যুদণ্ডের 98.3% মামলা বিচার আদালত কর্তৃক অভিযুক্তদের পরিস্থিতির প্রশমনের কোনো উপাদান ছাড়াই বা সংস্কারের প্রশ্ন ছাড়াই, প্রমাণ ছাড়াই নিষ্পত্তি করা হয়েছিল। মানে না হলে এত পরিমাণে ফাঁসি হয় কোত্থেকে? তার মানে যাদের ফাঁসি দেওয়া হলো তারাও কি স্যার প্রপার জাস্টিস পেল? এইখানেও কিন্তু একটা কোথাও না কোথাও প্রশ্ন চিহ্ন রয়ে গেল যে কোথাও না কোথাও কি হিউম্যান রাইট ভায়োলেটস হয়নি? তোমরা দেখবে প্রায়শই ইদানিংকালে খবরে আসছে যে ধনঞ্জয়ের ফাঁসির ঘটনা, আমি কেস স্টাডি বলে দিচ্ছি অ্যাজ এ, যেটা তোমরা উদাহরণে লিখতে পারো। ধনঞ্জয়ের ফাঁসি ঘটনাটাকে নিয়ে কিন্তু আবার কোর্ট কেস মুভ করবে কি করবে না, ঠিক বিচার হয়েছিল কি হয়নি, এটাকে নিয়ে কিন্তু প্রায়শই খবরে দেখা যায়। দ্যাট মিনস এতে কোনো ভুল দৃশ্য স্থাপন করা হয়নি তো, কারণ আমরা মারছি কিন্তু আমাদেরই সফল কোনো নাগরিককে। সে তো ভুল করেছে কি আদৌ করে, সে তো জাস্টিস দরকার, প্রপার তো বিচার দরকার, তারপর কাউকে শাস্তি দেব। তো সেটার জন্য যে ভাই প্রপার প্রমাণ পাওয়া গেছিল তো কাউকে দুম করে ফাঁসি দেওয়ার জন্য, এই জিনিসগুলোকে কোথাও না কোথাও কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে এই রিপোর্টটা, যেহেতু দুম দারাক্কা কিন্তু ফাঁসির সংখ্যা বাড়ছে। তাহলে স্যার প্রশ্ন আসছে, আমরা সহজভাবে যখন কোনো রকমভাবে ঘটনা ঘটে, ধর্ষণ বা ধর্ষণ থেকে সেটা মৃত্যু বা এই ধরনের যখন ঘটনা ঘটে, তাহলে স্যার আমরা জেনারেলি কি বলি, সে আদৌ দোষী কি দোষী না সেটাকে না ভেবে আমাদের সাময়িক যে 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 ঘৃণাবোধ তৈরি হয় সেই অভিযুক্তের প্রতি, সে আদৌ দোষী কি দোষী না সেটাকে না ভেবেই কিন্তু আমরা কি করি, ফাঁসি দাও ফাঁসি দাও ফাঁসি দাও ফাঁসি দাও, আর দাবি উঠে যায়। স্বাভাবিকভাবে একটা বিশাল বড় প্রেশার ক্রিয়েট করা হয়, ফাঁসি হোক ফাঁসি হোক ফাঁসি হোক ফাঁসি হোক। দাড়িপাল্লাটা আদৌ ব্যালেন্স কিনা সেটা তো দেখতে হবে স্যার। তার মানে স্যার এই পক্ষে বিপক্ষের জায়গায় যারা তোরা পরবর্তীতে চাকরি বাকরি পেয়ে আমলা হবি, তাদেরকে কতখানি ঠান্ডা মাথায় কাজ করতে হবে এই সোশ্যাল জাস্টিসকে টিকিয়ে রাখার জন্য। হ্যাঁ, তোরা বিচার ব্যবস্থার সাথে জড়িত হবি না ডাইরেক্টলি, বাট তোরা তো সমাজের বিভিন্ন রকম দপ্তরে গিয়ে কাজকর্ম করবি, সোশ্যাল জাস্টিস দিবি। তোদের এই টপিকগুলো এই কারণেই পরীক্ষা হলের জন্য ইম্পর্টেন্ট, যে তোদের বোধ বুদ্ধি বিচার ব্যবস্থা কাজকর্ম আইন কানুনের মারপ্যাচ যাতে তোদের আগের থেকে তৈরি হয়। কারণ তোদের এই পরীক্ষাটা শুধুমাত্র তোকে তৈরি করছে না, মানে তোকে শুধু নিয়ামক করার জন্য, নিয়ম করে তোকে নিয়োগ করার জন্য শুধু নেওয়া হচ্ছে না, তোকে কিন্তু গ্রুমও করছে একজন সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে। বিউটিফুল সিলেবাস তুই যদি তাকে দেখিস চাকরির পরীক্ষার সিলেবাসগুলো, যে একটা মানুষকে ম্যাচিওর করতে বড় হেল্প করে। চাকরি বাকরির সিলেবাস যদি কেউ মন দিয়ে পড়াশোনা করে, সে যদি কপাল করেও যদি চাকরি ইনকেস নাও পায় না, এতটা সুন্দর সিলেবাস থাকে যে ভাই সে সারাটা জীবন লড়াই করার মতো শিখে যাবে, তার কোনোদিন আক্ষেপ থাকবে না যে আমি কিছু জানি না, ঠিক আছে, সে কিছু না কিছু করে ইনকাম করতে পারে। তো চলো দেখে নিই ব্যালেন্সিংটা কি করে হচ্ছে। আমরা যদি প্রথমেই এই তার্কিক দিকটা দেখেই আলোচনা করি যে ভাই আর্গুমেন্ট কি কি এসছে ফেভারে এই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য, অথবা পক্ষে কি কি যুক্তি রয়েছে। কাউকে যদি স্যার আজকে ফাঁসি দিতে হয় তাহলে তার পক্ষের যুক্তিগুলো কি, আমি আগেও বলেছি বাংলা ইংরেজিতে নোট রয়েছে, একই নোট দেখে নে, আমি সহজভাবে বলার চেষ্টা করছি। যে ধর আমি ইংরেজিতে পড়ছি কারণ লিগাল ডকুমেন্টস এগুলো পড়লে সুবিধা হয়। ইট প্রোভাইডস retributive justice that honors the victim,
helps console grieving family and guarantee that the perpetrator never has an opportunity to cause the future tragedy. ক্যাপিটাল পানিশমেন্টকে কারা সমর্থন করছে? যাদের বক্তব্য হচ্ছে যে ভাই তার একটা জাস্টিস বা ন্যায় বিচার খুব দরকার, যে ভুক্তভোগী তার পরিবারকে যে যে ধর্ষণ হওয়ার হচ্ছে, যে ধর্ষিতা হওয়ার পর ধর্ষণের পর যে মারা যাচ্ছে, তার যে বাবা মা তার সন্তানকে হারাচ্ছে, সেই ফ্যামিলিকে, সেই দুঃখী ফ্যামিলিকে জাস্টিস দেওয়া কর্তব্য। তাহলে সে জাস্টিস দেওয়ার গ্যারান্টি দিতে হবে এবং যে যে অভিযুক্ত, যে দোষী, তাকে এনশিওর করতে হবে যে ভাই সে যেন এরকম দুবার আর ঘৃণ্য অপরাধ করার সুযোগ না পায়। এই গ্যারান্টি তার লাগবে এবং সেই ভিকটিমকে তার যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়ার একটা একমাত্র রাস্তাই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। এটা যারা ক্যাপিটাল পানিশমেন্টের যারা পক্ষে তারা যুক্তি দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 কি বলছে? ইট ইজ অফেন জাস্টিফাইড উইথ দ্য আর্গুমেন্ট দ্যাট বাই এক্সিকিউটিং কনভিক্টেড মার্ডার্স we will deter would-be murderers from killing people। মানে স্যার মানে পরিষ্কার করে বলছে, প্রায়শই এই যুক্তি দেওয়া হচ্ছে যে দোষী সাব্যস্ত খুনিদের মৃত্যুদণ্ড, মানে ধরো ধর্ষণ করার পর যদি কেউ খুন হয়ে যাচ্ছে, ধর্ষিতা খুন হয়ে যাচ্ছে, তাহলে সেই খুনিদের মৃত্যুদণ্ড যদি যতক্ষণ না কার্যকর হচ্ছে, একমাত্র সেই খুনিদেরকে ফাঁসি দিলেই যেটা হবে, তার মাধ্যমে আমরা পরবর্তী যাতে কালে কোনো একজন মানুষ যার মাথার মধ্যে এরকম ক্রাইম ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ পরবর্তীকালে যারা আসামি হওয়ার জন্য ভাবতে পারে, তারা যেন দুবার ভাবে যে ভাই না, আগের বার কেউ এরকম অপরাধ করেছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাহলে আমি এই অপরাধ করব না, এই খারাপ চিন্তা আমি করব না। তাহলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যাবে পরবর্তীকালে ক্রিমিনালদের জন্য, যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাতে করার আগেই তারা থমকে দাঁড়ায় যে না, এই জঘন্য অপরাধ করা যাবে না। ঠিক আছে? It punishes the guilty with respect to the severity of the crime. The death penalty must be imposed on convicts of the severe crimes like murder and rape. কি বলছে স্যার পরিষ্কারভাবে? অপরাধের তীব্রতা কেমন, যে দোষ হয়েছে সেই দোষের তীব্রতাটা কেমন, কতখানি ভয়ঙ্কর অপরাধ, তার সাপেক্ষে দোষীদেরকে বা অপরাধীদেরকে শাস্তি দিতে লাগবে। যতখানি দোষ ততখানি শাস্তি দেওয়া উচিত। খুন এবং ধর্ষণের মতো যে গুরুতর অপরাধগুলো রয়েছে, সেখানে সত্যি কোনো রাস্তা নেই, সেই ক্ষেত্রে দোষীদেরকে মৃত্যুদণ্ড ছাড়া কোনো অন্য রাস্তা হতেই পারে না। এর যারা সমর্থনে বলছে তারা সেই পক্ষে যুক্তি দিচ্ছে। ঠিক আছে? সন্ত্রাসবাদকে যেমন কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয়, এবার দেখ ক্যাপিটাল পানিশমেন্ট কখন কখন হয়। এক, যদি স্যার মার্ডার হয়, আমি এক্ষেত্রে বলে রাখি, মার্ডার আইপিসি বা ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী হয়ে থাকে, আবার বর্তমানে এই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী হয়ে থাকে। আমি এগুলো পরবর্তীকালে আলোচনা করব। তাহলে মার্ডার হলে স্যার ফাঁসি হতে পারে। ঠিক আছে? বর্তমানে রেপ হলে ফাঁসি হতে পারে কিনা সেটাও আইপিসি বা বিএনএস বলছে। আবার যদি কোনো রকম টেরোরিস্ট অ্যাক্টিভিটি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফাঁসি বা মানে মৃত্যুদণ্ড হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আইপিসি বা বিএনএস বলছে। এইগুলো নিয়ে আলোচনা করব। বলছে সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণ করার যেমন আইনি প্রক্রিয়া রয়েছে, প্রয়োজন রয়েছে, কার্যকলাপ রয়েছে, সেমনই এই ধরনের ধর্ষণের ক্ষেত্রেও কিন্তু বা ধর্ষণ থেকে খুন এই ধরনের বিষয়ের ক্ষেত্রেও কিন্তু কার্যকলাপের জাতীয় জরুরি অবস্থা দরকার। ঠিক আছে? যাতে এই ধরনের জঘন্যতম অপরাধ যেন দ্বিতীয়বার কেউ করতে না পারে, এবং সেই জন্য ন্যাশনাল রেসপন্স এগেনস্ট টেরোরিস্ট অ্যাক্টিভিটি যেমন তো আছে, টেরোরিস্ট অ্যাক্টিভিটিতে যেমন জাতীয় জরুরি পড়ে যায়, জাতীয় মানে জাতির একটা জাতীয়তা বোধ তৈরি হয়ে যায়, সেরকমই ভাবে সমাজ ব্যবস্থা যদি এরকম কোনো ক্রাইম উঠে আসে, তাহলে সেই ন্যাশনাল লেভেলেই জাতীয়তাবাদের থেকে দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এটা কঠোর হাতে সামলাতে হবে। ঠিক আছে? এরকম যুক্তিগুলো আসছে এবং তুই সেই নিরিখে কিন্তু তোদের মতো করে এভিডেন্স জোগাড় করে তোদের নোটের মাত্র লিখতে পারিস, সমস্যা নেই। এবার চলে আসা যাক স্যার এগেইনস্ট আর্গুমেন্ট কি কি আছে, ক্যাপিটাল পানিশমেন্ট হলে সমস্যাটা কি, সেখানে কে কি রকম আর্গুমেন্ট দিচ্ছে। তো প্রথম কথা বলছে, অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ রিফরমেশন, সংস্কারমূলক করার যে চিন্তা, সংস্কার করার যে থিওরি, সেই থিওরি অনুযায়ী যদি আমরা পড়াশোনা করি তাহলে কি দেখতে পাবো, which is one of the objectives of punishment is the obligation of society to reform a convicted person। যে অভিযুক্ত ব্যক্তি, তাকে যদি সংশোধন করার সুযোগটাই না দাও, ফাঁসি যদি শাস্তি দিয়ে দাও,
তাহলে সে সমাজ ব্যবস্থা এরকম ভাবে কোনো রকম সংশোধন করার সুযোগটা তৈরি হলো না। সে যে আর নিজেকে ঠিক করে নেবে সেটাই আর সুযোগটা সে পেল না। ঠিক আছে, পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট রাদার, এটা হচ্ছে লাস্ট অপরচুনিটি। প্রথমেই কাউকে ফাঁসি দিয়ে দেওয়াটা যুক্তিসঙ্গত নয়, এটাই বলছে। কারণ প্রত্যেকের জীবন কন্টিনিউ করাটার কিন্তু একটা মিনিমাম রাইট রয়েছে, হিউম্যান রাইটস রয়েছে। সে কথাটা বিপক্ষের লোকজন বলছে, যারা ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডকে চাইছে না। দ্য রিপোর্ট অফ দ্য জাস্টিস J.S. ভার্মা কমিটি সেইড, এই দেখ কেস স্টাডি বলছিলাম, মন দে বাবা। J.S. ভার্মা কমিটি কি স্যার রিপোর্ট প্রকাশ করেছে? জাস্টিস J.S. ভার্মা কমিটি বলছে, দ্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ আ regressive state and may not provide deterrence. It recommended the life sentence for the most grievous of crimes. জাস্টিস J.S. ভার্মার কমিটি অনুযায়ী প্রকাশ করে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে মৃত্যুদণ্ড একটা পিছিয়ে পড়া পদক্ষেপ। কারো তুমি জীবন দিয়ে দিচ্ছ মানে কি, একটা প্রজন্মে গিয়ে আছে, তুমি কারোর জীবন নিয়ে নিচ্ছ মানে পিছন দিকে এগোচ্ছ, এবং এর মাধ্যমে সমাজ ব্যবস্থা যে খুব দারুণ এগিয়ে তা নয়। আবার মৃত্যুদণ্ড দিলেও সমাজ ব্যবস্থা এগোবে তার কোনো মানে নেই। বিষয়টা হচ্ছে এটা, তখনই গুরুতর যদি অপরাধ না হয় তখনই দিতে হবে। অর্থাৎ কারাদণ্ডের সুপারিশ সবসময় লাগবে, করা যেতে পারে। যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশও তিনি করছেন। J.S. ভার্মা কমিটি বলছে, জাস্টিস J.S. ভার্মা কমিটি বলছে যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে, কিন্তু যদি কারোকে জীবন নিয়েই নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে তুমি কি করছো, এক স্টেপ পিছন দিকে এগোচ্ছ, ব্যাকওয়ার্ড চলে যাচ্ছ। ঠিক আছে, it gives arbitrary power to the government for the taking a human life is a violation of the right of life, আর্টিকেল 21। ঠিক আছে, এই যদি ক্যাপিটাল পানিশমেন্ট সবসময় যদি তার রাইট গভর্নমেন্ট পেয়েও যায় তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। দেখা গেল যে গরিব মানুষ সত্যতা বলছে, তাকে কোনো না কোনো কেসে ফাঁসি দিয়ে দেখা গেল, তার মুখ বন্ধ করার জন্য তাকে করলো কি আইন এনে দুমদাগাতে ফাঁসি দিয়ে দিল। এতে কি হলো, একজন মানুষের ওই যে আর্টিকেল বলছিলাম লিবার্টি অ্যান্ড চয়েসেস, সেটা তৈরি করার জায়গাটাই পেল না, তাই না? সে আদৌ দোষ করেছে কি করেনি যেটা জায়গায় থাকলো না। এটা কিন্তু ডেঞ্জার জায়গা। ঠিক আছে, এই রকম বিপক্ষের যুক্তিগুলো এরকম আসছে, যারা বিরুদ্ধে বলছে, যারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যুক্তি দিচ্ছে। ঠিক আছে, যে সরকার যদি এরকম ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দেয় তাহলে সেক্ষেত্রে সংবিধানের যে 21 নম্বর অনুচ্ছেদ বা ধারা রয়েছে তার অধীনে মানুষের জীবনের যে পার্সোনাল লিবার্টি অ্যান্ড চয়েসেস সেটাই আসলো না। ধরে নে আজকে ম্যাক্সিমাম যে বড় বড় ঘটনা ঘটছে, হ্যাঁ এটাও ঠিক স্যার, এই সাম্প্রতিককালে ইউপিতে যে বড় সড়ো ঘটনাটা দেখা দিচ্ছে সেটা একটা উচ্চবিত্ত পরিবারের লোকই নোংরা ঘটনাটা ঘটেছেন। কিন্তু এটাও দেখা যাচ্ছে সমাজে যদি আজকে 100টা এরকম জঘন্য ঘটনা ঘটে তাহলে ম্যাক্সিমাম এরকম খারাপ ঘটনা ঘটে থাকছে কিন্তু যারা পড়াশোনা জানে না, যারা নিম্ন শ্রেণীর লোকজন, আর্থিক দিক থেকে সামাজিক স্তরে নিম্ন শ্রেণীর লোকজন চিন্তনে তো আছেই, তার সঙ্গে কিন্তু তার সামাজিক শিক্ষা, সামাজিক চেতনাবোধ, সামাজিক যে লাইফস্টাইল সেখান থেকে তারা পিছিয়ে রয়েছে। তো ম্যাক্সিমাম লোকজন কিন্তু তারা নিচু শ্রেণীর লোকজনই এই অপরাধবোধটা করে থাকে। তাহলে সে যেহেতু আগের থেকেই তার কোনটা ঠিক, কোনটা উচিত, কোনটা ন্যায় সে সুযোগটাই পায়নি, তার চয়েসই তৈরি হয়নি, সে তো খারাপটাকে চয়েস করবে। সে যদি গুড় আর গুড়ের তারতম্য করতেই না জানে তো সে তো নোংরা বিষটাকে সে চয়েস করবে, তাই না? তো এর মারফত স্যার কি আসতে পারে? বিপক্ষের লোকজন কি বলছে? বিপক্ষের লোকজন বলছে ইট অ্যাগ্রিভেট সোশ্যাল ইনজাস্টিস। এর মারফত আসলে সামাজিক বিচার আসবে না, ইনজাস্টিস আসবে। বাই টার্গেটিং পিপল হু ক্যানট অ্যাফোর্ড গুড লয়ার্স, যারা গরিব মানুষ, যারা ঠিকঠাক করে উচ্চ বর্গের লয়ার, যাদের হাই প্রোফাইল লয়ার, যাদের প্রচুর পরিমাণে টাকার দরকার, তারা সেরকম বড় বড় উকিলকে হায়ার করতে পারবে না, তাহলে সেই গরিব মানুষগুলো বিচার ব্যবস্থা হবে না। তখন সেই গরিব মানুষগুলো আসলে জাস্টিস না পেয়ে তারা কেস খেয়ে তাদের ফাঁসির আদেশ হয়ে তারা ইনজাস্টিস পাবে। এটা সামাজিক জাস্টিস হতে পারে না, কারণ আমরা রাইট টু জাস্টিসের কথা বলছিলাম, তাই না? আমরা প্রিএমবেলে পড়ি জাস্টিস, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল জাস্টিসের কথা বলে থাকি, তাই না? ওয়েলফেয়ার সার্ভিস তখনই করা যাবে যখন জাস্টিস আসবে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস আর্গু দ্যাট, যারা মানবাধিকার নিয়ে কাজকর্ম করছেন সেই কর্মীরা যুক্তি দিচ্ছেন
ইট ইজ ইনহিউম্যান অ্যান্ড বারবেরিক টু সেন্টেন্স ক্রিমিনালস টু দ্য ডেথ পেনাল্টি। যারা মানবাধিকার কর্মী তারা বলছেন যে কোনো ক্রিমিনালকে ডেথ পেনাল্টি দেওয়া মানে সেটা কিন্তু বর্বরতারই সমান, কারণ সেও কাউকে খুন করেছে, সে বর্বর, আর রাষ্ট্র ব্যবস্থা তুমি ওকে খুন করেছে, তার তুমিও বর্বর কাজই করলে, তুমিও সেই রিপিটেশনই করলে। There is no sufficient evidence to prove that the death penalty is any more effective in the reducing crime than the imprisonment. এই যুক্তিও তারা দিচ্ছে যে অতীতে তো স্যার নির্ভয়া কাণ্ড ঘটেছে, শাস্তি এসছিল, ক্যাপিটাল পানিশমেন্ট এসছিল, তার বলে কি তার মানে কি অভয়া কাণ্ড হলো না? তাহলে স্যার সমাজে কোথায় সমস্যার বীজ বপন হয়ে রয়েছে সেটাকে খুঁজে বার করতে হবে। এরকম শাস্তি তো বারবার করেই হয়েছে কোনো না কোনো ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে বারবার করে এই সমস্যাগুলো অতিরিক্ত আকারে চাকার দিয়ে উঠছে কেন? আমি জানি না তোমরা প্রত্যেকে খেয়াল করেছো কিনা, এই অভয়া কাণ্ডের পর মনে হয় পশ্চিমবাংলাতেই আরো অনেক এরকম অভয়া কাণ্ড ঘটেছে যেগুলো আমাদেরকে লজ্জাকর জায়গায় নিয়ে আসে যে কোন সমাজ ব্যবস্থায় রয়েছি। এটা শুধুমাত্র সরকারের দায়ী নয়, নাগরিক জীবনেরও দায়িত্ব। আমরা কোন ধরনের সামাজিক চেতনার মধ্য দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়াল সমস্যাটা কি সেটা তোমাদেরকে ভাবতে হবে। নোটেবলি ব্রুটাল রেপস ইন ইন্ডিয়া হ্যাভ নট ডিক্রিজ ডিসপাইট দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013। এই যে এনফোর্সমেন্ট অফ দ্য ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013, মানে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013 হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ধরনের নারকীয় যে ধর্ষণ কাণ্ডগুলো হয়েছিল ভারতবর্ষে, সেই সংখ্যাটা কিন্তু দিন দিন বেড়েছে, হ্যাভ নট ডিক্রিজড, কমেনি। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013 সালের এই আইনের অ্যামেন্ডমেন্টের পর এই নারকীয় ধর্ষণ মামলা কিন্তু বারবার এসছে, ঘটনাটা বারবার এসছে, তার সংখ্যা বরং কমেনি, বরং উল্টে বেড়ে গেছে। which prescribes the death penalty and life imprisonment for sexual assault that result in the victim dead or being reduced to a persistent vegetative state. ঠিক আছে? অন্যদিকে বলছে যে এর মারফত কোনো রকম ভাবেই কিন্তু এই যে সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের পরিমাণ যে কমেছে সেটা কিন্তু নয়। বলতে খারাপ লাগলো, দেখা যায় এই ধর্ষণ প্রবৃত্তি হয়তো অনেকেই ধর্ষণ করে থাকে না, কিন্তু আমাদের দেশে এরকম মুখোশধারী প্রত্যেক প্রফেশনের মানুষজনই আছে যারা বাসে, ট্রেনে, রাস্তাঘাটে খুব বাজে রকম ভাবে আমাদের ঘরের বোনেদের, মায়েদের, স্ত্রীদের যথেষ্ট রকম ভাবে জ্বালাতন করেন। বিশেষ করে মেয়েরা, তোমরা তো প্রতিটা হয়তো মুহূর্তেই বুঝতে পারো যে নানা রকম অছিলায়, নানা রকম চোখ ঘুরে বেড়ায়, হাত তো অনেক জায়গায় ঘুরে বেড়াই, সে তো নোংরামি বলার জায়গা নেই, কিন্তু কতখানি চোখ ঘুরে বেড়ায়, চোখের মধ্যে কতখানি হিংস্রতা লুকিয়ে রয়েছে সে তো দেখাই যায়। ঠিক আছে? আর যারা এই ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে সেসব পুরুষরা, তারাও জানায়। এটা বলছে না যে শুধুমাত্র মহিলারাই নিয়োজিত হচ্ছে, বাচ্চারাই নিয়োজিত হচ্ছে, তা নয়। ইদানিংকালে দেখা গেছে এও যে অনেক সময় পুরুষরাও কিন্তু ইদানিংকালে উল্টো ঘটনাও ঘটছে, পুরুষরাও কিন্তু কোথাও না কোথাও একই রকমভাবে সমস্যা জর্জরিত হচ্ছে। সেই দিনও চলে এসছে, হচ্ছে না করে তাও নয়, এক দুটো হলেও হচ্ছে। কিন্তু সমস্যার ব্যাধিটা কোথায়? ইট রিডিউসেস, এই পার্টিকুলার যে এই যে ডেথ পেনাল্টি, ইট রিডিউসেস দ্য চান্সেস অফ সার্ভাইভাল অফ দ্য ভিকটিম। যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে এইটা একরকমভাবে যে ভিকটিম তার বেঁচে থাকার যে চান্স সেটাও কমিয়ে দেয়। মানে ধরো অনেক ক্ষেত্রে হতেই পারে যে কারোর ছেলে কোনো একটি মেয়েকে রেপ করেছে, মেয়েটি বেঁচে গেছিল, ওই বেঁচে থাকতে হয়, তা বেঁচে গেছে। এবার সেই ছেলেটির যদি মৃত্যুদণ্ড হয়ে যায়, ন্যাচারালি কী হবে, সে যদি সত্যি দোষী হয়ে থাকে এবং তার যদি ফাঁসির আদেশ হয়ে যায়, তাহলে তার রিভেঞ্জ নেওয়ার জন্য তার পরিবারের কোনো লোক দেখা গেলো সেই মেয়েটিকে মেরে দিতে পারে। তাহলে সে যে ভিকটিম, তার টিকে থাকা, বেঁচে থাকার লড়াই, সেই চান্সও কিন্তু কোথাও না কোথাও কমে যেতে পারে। মানে হিংসা, প্রতিহিংসার চান্স অনবরত বাড়তে থাকতে পারে। ফর এক্সাম্পল, ডেথ পেনাল্টি উড বি মোটিভেট রেপিস্ট টু ডু মোর হার্ম টু দ্য ভিকটিমস। ঠিক আছে? যারা দোষী, যারা রেপিস্ট, তাদের কোথাও না কোথাও ডেথ পেনাল্টি উস্কে দিতে পারে যে ভাই আরও হার্ম করে দাও। কারণ সে যদি বেঁচে থাকে, সে যদি রেপ করার পর বেঁচে থাকে, তা সে তো মুখ খুলে দেবে, তার থেকে একবারে মেরে ফেল, ব্যাপারটা কোনো সমস্যা নেই।
কারণ পিউনিটিভ মার্ডার বলে একটা জিনিস হয় যে ভাই আমি ইচ্ছা করে মারি, এরকম কাণ্ড হতে পারে, কত খেলা ঘুরিয়ে দেবে, আইন আছে, আইনের ফাঁক আছে, ঠিক আছে। তো সুতরাং কোথাও না কোথাও কিন্তু যারা ভিকটিম, যারা হয়তো বেঁচে থাকতে পারতো, সেই বেঁচে থাকার অধিকারটা তারা নষ্ট হয়ে যাবে। এটাও কিন্তু বিরোধী পক্ষের লোকজন যারা ফাঁসির আদেশের বিপক্ষে ভাবছে তারাও কিন্তু যুক্তি দিচ্ছে, নানা রকম অ্যাঙ্গেল থেকে তারা ভাবছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার এই যে বলছিলাম স্যার আমরা হাওয়ায় কথা বলবো না, সেই নিরীক্ষে আমরা আবার আলোচনা করব যে সুপ্রিম কোর্টের স্পেশাল জাজমেন্ট এই ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে কি কি এসছে। আমি আবার বলছি, প্রতিটা নোটই কিন্তু বাংলা এবং ইংরেজি মাধ্যমে রাখা আছে ভাই, তো মন দিয়ে জিনিসটা দেখ কি হচ্ছে। স্যার প্রথম কেসটা দেখে নিন। প্রথম কেস জগমোহন সিং ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ কেস 1972। কি বলছে? দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য ডেথ পেনাল্টি ওয়াজ আপহেল্ড বাই দ্য সুপ্রিম কোর্ট। পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এই কেসে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের সাংবিধানিক বৈধতা বহাল রেখে দিয়েছে, অর্থাৎ পরিষ্কার করে বলে দিচ্ছে এই কেসে এরকম ঘটনা ঘটলে কি হবে, ফাঁসি হবে, সুপ্রিম কোর্টই বলছে। 2 নম্বর কেস রাজেন্দ্র প্রসাদ ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ কেস 1979। কি বলছে? দ্য কোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট বলতে সুপ্রিম কোর্টের কেসগুলো হয়েছে, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে। কি বলছে? The court held that the death penalty directly affects the life of the people guaranteed under Article 21 of the Constitution. It mentioned 2 things that are required to impose the death penalty. ঠিক আছে, বলছে ডেথ পেনাল্টি করলে কি হয়ে যায়, একরকম ভাবে মানুষের যে রাইট টু লাইফ যেটা রয়েছে, পার্সোনাল লিবার্টি অ্যান্ড চয়েসেস, সেখানে কোথাও না কোথাও কিন্তু গ্যারান্টেড যে রাইটটা সেখানে হাত পড়ে যায়, কোথাও না কোথাও কিন্তু সেটা ভায়োলেট হয়ে যায়, এটাও কিন্তু বলছে। এবং বলছে দুখানা জিনিসে হাত পড়ে যায়, ডেথ পেনাল্টির মারফত দুখানা জিনিসে মানুষের যে আর্টিকেল 21 যেটা বলে দেওয়া আছে যে তার পার্সোনাল চয়েস অ্যান্ড লিবার্টি আছে, সেখানে হাত পড়ে যাচ্ছে, দুখানা জিনিস ভায়োলেট হয়ে যায়। কি বলছে স্যার? নাম্বার 1, দ্য স্পেশাল রিজন শুড বি রেকর্ডেড ফর দ্য ইম্পোজিং ডেথ পেনাল্টি ইন আ কেস। কাউকে যদি ফাঁসি দিতে হয় তাই একদম স্পেশাল রিজন, একদম বিশেষ কোনো কারণ থাকা দরকার। 2, দ্য ডেথ পেনাল্টি মাস্ট বি ইম্পোজড অনলি দ্য এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস। এমন কোনো ঘটনা ঘটবে যেটা এক্সট্রাঅর্ডিনারি ঘটনা, যেটা বাস্তবে খুব রেয়ার, সেক্ষেত্রে ডেথ পেনাল্টি দেওয়া যেতে পারে, আদারওয়াইজ কিন্তু সেক্ষেত্রে কি হবে, আর্টিকেল 21 ভায়োলেট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সাবধানী হতে হবে, এই কেসে বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে দুখানা কেস মনে রাখবি বাবা তোরা, একটা হচ্ছে জগমোহন সিং বনাম উত্তরপ্রদেশ স্টেট কেস 1972, আর একটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ বনাম উত্তরপ্রদেশ রাজ্য স্টেটে 1979-এ। ঠিক আছে, এই কেসটা মনে রাখবি। নেক্সট খুব ইম্পর্টেন্ট কেস একটা আছে, সেটা হচ্ছে এইটা, এটা মনে রাখতে হবেই। ইন দ্য কেস বচ্চন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1980 সালে কেসটা হয়েছিল। সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল? সুপ্রিম কোর্ট আর আপহেল্ড, ধরে রেখেছিল কি, ডেথ পেনাল্টি, ডেথ পেনাল্টির আদেশ ধরে রেখেছিল, বাট লিমিটেডলি বলেছিল, বলছিল ভাই ডেথ পেনাল্টি দেয়া হবে বাট লিমিটেডলি দেওয়া হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। মৃত্যুদণ্ড দেওয়া হবে বাট লিমিটেডলি দেওয়া হবে। কখন? যদি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হয়, যে ভাই যখনতম ঘটনা, এর কোনো শাস্তি হতে পারে না, সেক্ষেত্রে রুল অফ ল এর আন্ডারে হুইচ হোল্ডস দ্যাট দ্য ডেথ সেন্টেন্স ইজ অনলি লিগাল ইফ ইট সার্ভস অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু দ্য লাইফ ইমপ্রিজনমেন্ট, তখনই হওয়া সম্ভব যে ভাই আর কিছু করা যাচ্ছে না, এতটাই জঘন্য অপরাধ করেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া উপায় নেই, তখন সেক্ষেত্রেই এই কেসে পরিষ্কার করে বলেছে ভাই লিমিটেডলি দাও। ঠিক আছে, এছাড়াও দীনদয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার কেস 1983 কি বলছে স্যার? দ্য সুপ্রিম কোর্ট আপহেল্ড ক্যাপিটাল পানিশমেন্ট বাই দ্য রুলিং দ্যাট হ্যাঙ্গিং ইজ অ্যান পেইনলেস অ্যাজ পসিবল অ্যান্ড কজেস নো গ্রেটার পেইন দ্যান এনি আদার নোন মেথড। ঠিক আছে, যদি কোনো রকম ক্ষেত্রে দেখা যায় যে আর কোনো উপায় নেই, তাহলে সেক্ষেত্রেই হ্যাঙ্গিং দাও, এবং যতক্ষণই যন্ত্রণা না দিয়ে মৃত্যু দেওয়া যায় ততক্ষণ যন্ত্রণা না দিয়ে মৃত্যু দেওয়ার চেষ্টা করো, সেটা এই কেসে কিন্তু রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, বাংলাকরণ আমি করে দিয়েছি ভাই, বঙ্গবাদ ভালো করে দেখে নিস, ব্যথাহীন মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছে। প্রসঙ্গে বলে রাখি, এই যে ধরে ধরে অ্যানালিসিস চলছে, তোদের সাথে যদি অ্যানালিসিস করতে পারতাম, তোদের সাথে যদি কথাগুলো শুনতে পারতাম, তোরা কি পয়েন্ট লিখছিস, কোন প্যারাগ্রাফে কি পয়েন্ট করছিস, তোদের লেখা অনুযায়ী, কারণ তোরা এক একজন এক একটা জেলার বাসিন্দা, সেখানকার চিন্তাভাবনা, সেখানকার ভাষা, সেখানকার শব্দচয়ন, সেই অনুযায়ী কোন প্যারাগ্রাফে এক একজনের লেখাতে কি আসতে পারলে কোন লেখাটা ভালো হবে, কোন লেখাটা খারাপ হবে, সেই নিয়েই মূলত আমি আমার পেইড ব্যাচে আলোচনা করে থাকি।
যদি তোরা মনে করে থাকিস জিএস পেপারটাকে ধরে ধরে এরকমভাবে আলোচনা করবি, তাহলে সেক্ষেত্রে তোরা কন্ট্যাক্ট করতে পারিস, নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে দিস অনলি জিএসের ক্ষেত্রে। কিংবা যদি মনে করিস যে স্যার এরকমভাবে তো স্যার আপনারা বাংলা, ইংরাজি, ম্যাথ, অন্যান্য বিষয়গুলো আলোচনা করছেন, তাহলে সেক্ষেত্রে মিসলিনিয়াসের জন্য তোরা করতে পারিস। 7 দিনের 7 দিন ক্লাস হয়ে থাকে। ক্লার্কশিপের জন্য স্যার এখন আগে 2টো বাংলা 2টো ইংরেজি দেওয়া হতো, এখন স্যার করা দেওয়া হয়েছে 6খানা বাংলা, মানে 6টা ক্লাস দিয়ে দেওয়া হয়েছে ক্লার্কশিপের জন্য, যে 3 দিন বাংলা 3 দিন ইংরাজি। ঠিক আছে, তো ওভারঅল মিসলিনিয়াসের লোকজন পাই 9টা করে ক্লাস, আর 6টা করে ক্লাস পাচ্ছে ক্লার্কশিপের লোকজন। তো যার যেটা দরকার নিয়ে নিতে পারো, কিংবা যদি মনে করে থাকো স্যার কেউ জিএসের জন্য পড়তে পারো, তো যোগাযোগ করে নিও স্যার, নাম্বার দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ করে দিও। ঠিক আছে, ক্লাসে থাকি, ফোন ধরতে পারবো না, অনেক সময় পরে ফোন ব্যাক করে নিতে পারি, কিন্তু চেষ্টা করো নিজের সম্পূর্ণ নাম লিখে তোমার নির্দিষ্ট যে ব্যাচের সঙ্গে যোগাযোগ করতে চাইছো সেটা উল্লেখ করে দিতে। আর যারা স্যার ইউটিউবে ক্লাস করছিস তাদেরকে বলে রাখি, যারা নতুন তাদেরকে বলেছিলামই, তোরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যা, দেখ ক্লাসের লিঙ্ক তলায় দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে জয়েন করে যা, তোদের নোট সম্পূর্ণভাবে পেয়ে যাবি। এই নোটগুলো তো দিয়েই দিই আমরা, কিন্তু কেন লিখবি, তোর লেখাতে কেন লেখাটা ঠিকঠাক ইম্পর্টেন্ট দরকার, আর তুই বাংলায় লিখবি না ইংরেজিতে লিখবি, কোন কোশ্চেনটা কীভাবে লিখতে পারলে ভালো হয়, এটার জন্য তো পেইড ব্যাচ। আমি তাহলে বুঝতে পারতাম, ইন্টারাকশনটা হতে পারতো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে বাবু, নোটসপত্র নিয়ে চিন্তা করিস না, এগুলো তো আমি টেলিগ্রামে এমনি দিয়ে দিই। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, সমস্ত রকম পরীক্ষায় তোরা দিস, সেটা রেল হোক কি ডাব্লিউবিসিএস 2024 সালের লাস্ট এমসিকিউ অপশন আছে, কিংবা পিএসসির অন্যান্য পরীক্ষা, আবার মিসলিনিয়াস, আবার ক্লার্কশিপ আসছে, এনটিসি আসছে, ভাই আমরা অন্যান্য যে পড়াশোনাগুলো করেই থাকি কিংবা নোটপত্র দিয়ে থাকি, তোরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, সেটা ফেসবুকের গ্রুপ হোক কি ইনস্টাগ্রাম হোক কিংবা টেলিগ্রাম হোক, জয়েন করে যাস। ইভেন রিসেন্টলি আমরা ডাউট ক্লিয়ারিং একটা সেশন আনছি, যেটা কোশ্চেন যেখান থেকে আসিস আমাকে এই টেলিগ্রামকে জয়েন করে যাস, সেখানে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, তো এগুলো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, জয়েন করে যাস সেখানে। আর ব্যাক টু দ্য পয়েন্ট, যেটা বলছিলাম স্যার, যে এই যে পার্টিকুলার সুপ্রিম কোর্টে যে বলছে যে স্যার লিমিটেড, বিরলতম যদি কোনো ঘটনা ঘটে, রেয়ারেস্ট অফ দ্য রিয়াল কেস যদি হয়ে থাকে, তবেই তুমি ফাঁসির মৃত্যুদণ্ড দিয়ে থাকো, আদারওয়াইজ দিও না। কারণ স্যার কোত্থেকে স্যার বুঝলাম কারেন্ট স্ট্যাটিস্টিক্স দেখে, রিসেন্ট সিনারিও দেখে বুঝতে পারছি। তাকে দেখ নোট কোশ্চেন কি করা হয়েছিল, তার নোট কিভাবে দেওয়া আছে, রিসেন্ট সিনারিও স্যার কি বলছে, স্যার তোদের বলেইছিলাম যে স্যার রিসেন্ট রিপোর্ট বেরিয়েছে, একে বলছে স্যার প্রজেক্ট 39A, সেখানে কি বলছে স্যার, পরিষ্কার করে বলছে যে এই যে লিগাল পেনাল্টি দেওয়া হচ্ছে, ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসির আদেশ দেওয়া হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, যেটা প্রজেক্ট 39A নামে পরিচিত, যেটা পরিষ্কার করে বলছে যে ট্রায়াল কোর্ট 2023 সালে জুড়ে কি করেছে, 120খানা ডেথ পেনাল্টির আদেশ দিয়েছে, ডেথ সেন্টেন্সের আদেশ দিয়েছে 20 সাল জুড়ে, while 561 inmates remained on death row by the end of the year। 2023 সাল 24 সাল জুড়ে দেখা দিচ্ছে টোটাল 561খানা কেস কিন্তু ঝুলে রয়েছে। 561 জন প্রিজনার তারা ওয়েট করছেন সারা দেশ জুড়ে, তাদের ফাঁসি হবে, কবে হবে ঠিক নেই, তারা অপেক্ষা করছেন, তাদের ফাঁসি হবে। যদি আমরা দেখে নিই যে ভাই পশ্চিমবঙ্গ থেকেই রয়েছে এরকম ক্যান্ডিডেট 21 জন, যাদের ফাঁসি হওয়ার জন্য অপেক্ষা করছে 2023 সালের রিপোর্ট অনুযায়ী। ঠিক আছে, বাদবাকি তো আরও আছেই, আমি সেই প্রত্যেকটা রাজ্যে গল্প গেলাম না। তাহলে এখানে একটা বড় সড়ো জিনিস লক্ষ্য করার জায়গা, এই রিপোর্টটা যেটা বলছে যে ইট অলসো নোটেড দ্যাট অনলি ওয়ান ডেথ সেন্টেন্স ওয়াজ কনফার্মড ইন 2023। যদিও এতগুলো ঘোষণা হওয়ার পরও দেখা যাচ্ছে 2023 সালে মাত্র একখানা ডেথ পেনাল্টিকে কনফার্ম করা হয়, মেকিং ইট দ্য ইয়ার লোয়েস্ট রেট অফ দ্য ডেথ সেন্টেন্স কনফার্মেশন বাই দ্য অ্যাপিলেট কোর্ট সিন্স 2020। ঠিক আছে, সবচেয়ে কম সংখ্যক এই যে ডেথ পেনাল্টি, এটা কিন্তু রেয়ার করা হয়েছে। ঠিক আছে, লোয়েস্ট রেট করা হয়েছে এই বছরে 2023 সালে, যেখানে মাত্র অনলি ওয়ান ডেথ সেন্টেন্স করা হয়েছে, একজন ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, একজন সুপ্রিম কোর্ট দিয়েছে। ঠিক আছে স্যার, এই সিনিয়রদের স্যার কি বুঝতে পারছি, লিগাল ফ্রেমওয়ার্ক গুলো কি, ফাঁসির আদেশ কিভাবে হতে পারে, আইন কানুনগুলো কি, তোদের বলছিলাম অ্যানালিসিস করে দেবো স্যার, করে নে। হোয়াট ইজ দ্য লিগাল ফ্রেমওয়ার্ক? ভারতীয় ন্যায় সংহিতা বা যাকে বিএনএস বলছিলাম, তার পার্টিকুলারলি সেকশন 103 অনুযায়ী বা আইপিসি 302 অনুযায়ী, সেকশন 302 অনুযায়ী ফাঁসির আদেশ হতে পারে। কখন? যদি মার্ডার কেস হয়।
অন্যদিকে ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 71 বা আইপিসি 376 অনুযায়ী কি হতে পারে, ফাঁসির আদেশ হতে পারে। কখন? যদি ধর্ষণ হয় এবং ধর্ষণের পরবর্তীকালে যদি সেখানে তার খুন হয়, বা সে যদি আস্তে আস্তে কোনো নিথর শরীর তৈরি হয়ে যায়, বা সে কোমায় চলে যায়, এই ধরনের নারকীয় ঘটনা ঘটলে তখনও কিন্তু ফাঁসি ঘটনা ঘটতে পারে, মানে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। অন্যদিকে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস তার সেকশন 147 এবং আইপিসি 121 বলছে, যদি তুমি তোমার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, মানে টেররিস্ট অ্যাক্টিভিটি করো, তো সেক্ষেত্রেও তোমাকে কি করা হতে পারে, ফাঁসির আদেশ দেওয়া যেতে পারে। দিস ইজ দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, আমি এখানে পিউনিটিভ এগুলো কিছু ঢোকাইনি, কারণ ওগুলো একটা অন্য টপিক। ঠিক আছে, তাহলে স্যার রিসেন্ট আপডেটস কি বলছে? রিসেন্ট আপডেটস বলছে যে 2024 সালের নভেম্বর মাস রিপোর্টস indicated that India plans to reform its criminal sentencing norms. আজকে বিভিন্ন রাজ্য থেকে দাবি দেওয়া উঠছে, এরকম নারক ঘটনা ঘটলেই ফাঁসি দাও। সেটা শক্তি বিল আসুক কি অপরাজিতা বিল আসুক, আমরা এগুলো দেখেছিলাম, বিভিন্ন রাজ্য থেকে দাবি দেওয়া চলছে। পাবলিক চাইছে যে ভাই এরকম নারকীয় যদি ঘটনা ঘটে ডাইরেক্ট ফাঁসি দিয়ে দাও, পাবলিক চাইছে। বিপক্ষেও কিছু লোক বলছে ঠিকই, বেশিরভাগ লোক কি বলছে, ফাঁসি দিয়ে দাও। তাহলে গভর্নমেন্টকে ভাবতে হবে এই রকম সেন্সিটিভ ঘটনা যাতে না হয়, আবার যদি কোনো সাধারণ মানুষ, গরিব মানুষ ফেসে যায়, তাকে বাঁচাতেও তো হবে, তার তো বিচারটাও দরকার। তাহলে 24 সাল নভেম্বরে গিয়ে রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে ইন্ডিয়া সরকার চেষ্টা করছে যে ক্রিমিনাল সেন্টেন্সিং নর্মস, মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না, ক্রিমিনালদের কিভাবে শাস্তি দেওয়া হবে, সেটাকে নিয়ে কোনো না কোনোভাবে আইনি প্রক্রিয়াকরণ পাল্টাতে হতে পারে, যাতে এই আরবিট্রারি যে পানিশমেন্ট সেটা যাতে বন্ধ হতে পারে। ঠিক আছে, কেন করা হচ্ছে? ইট এইমস টু ইন্ট্রোডিউস আ গ্রেডিং সিস্টেম টু স্ট্যান্ডার্ডাইজ সেন্টেন্সিং। কাউকে ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হবে, নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, নাকি কোনো রকম পানিশমেন্ট দেওয়া হবে, যে কোনো রকম পানিশমেন্ট দেওয়া হবে, সেক্ষেত্রে গ্রেডিং সিস্টেম করতে হবে। যেমন গ্রেডিং সিস্টেম মানে তোরা জানিসই, 70 পেলে একটা লিটার মার্কস, 80 নাম্বার পেলে একটা লিটার মার্কস, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ গ্রেড থাকে না, একই রকমভাবে তার অপরাধের মাত্রা কতখানি সেই স্ট্যান্ডার্ডের ওপর ডিপেন্ড করে গ্রেডিং সিস্টেম করতে হবে, এবং সেই অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। যেমনটা ঠিক কোথাও না কোথাও ব্রিটেনে আছে, কানাডায় আছে, কিংবা নিউজিল্যান্ডে আছে। তো উন্নতশীল দেশগুলোতে যেখানে অপরাধ প্রবণতা কম, সেখানে যেরকমভাবে ক্রিমিনালদেরকে ডিলিং করা হয়, ক্রিমিনাল সমাজ ব্যবস্থায় কমিয়ে আনা হচ্ছে, সেরকমভাবে কিন্তু ভারতবর্ষ তার আইন কানুনকে পাল্টাবে বলে সচেষ্ট হচ্ছে, যেটা 2024 সালের নভেম্বর মাসে রিপোর্ট প্রকাশ করছে। ঠিক আছে, তো স্যার এই যে আইন কানুন পাল্টাতে হবে তার কারণও তোমরা বুঝতে পারছো। আর এই নিরিখে তোমরা এই যে পয়েন্টগুলোকে বললাম, যদি আমরাকে এই যে তোদের বলছিলাম না কনক্লুশন তোরা লিখবি না, তাহলে স্যার কনক্লুশনে আমরা কি লিখবো আমরা যদি একটু দেখে নিই, দেখে নে, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। আমরা বলছিলাম স্যার কনক্লুশনে স্যার কি লিখবো, আমরা বলছিলাম ডেথ পেনাল্টি সিনারিও ইন দ্য রিসেন্ট ইন্ডিয়া। তাহলে ডেথ পেনাল্টি ইস্যু নিয়ে স্যার আমরা এখানে পেলাম যে স্যার এখানে পার্টিকুলারলি প্রজেক্ট 39A 2023 সালের স্যার ডেটা কি, 1 নম্বর পয়েন্টে লিখবো। সেকেন্ড পয়েন্টে লিখবো সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি বলছে। 3 নম্বর পয়েন্টে লিখবো স্যার ওয়ে আউট, অর্থাৎ এই যে দেশ কি ভাবছে, নভেম্বর 2024 কথাটা বললাম যে গ্রেডিং সিস্টেম আনবে, তো সেই পয়েন্টটাকে এখানে ইনক্লুড করে দিবি, তাহলে তোদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দিস আর দ্য ফ্রেমিং অফ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো সমস্ত নোটটা আমি চেষ্টা করলাম ধরে ধরে বোঝানোর জন্য, অ্যানালিসিস করার জন্য। আবার বলছি, আমি এবার থেকে তোদের কমেন্টে অনুযায়ী যেগুলো ইম্পর্টেন্ট টপিক বলে মনে হচ্ছে সেগুলো আমি নিয়ে আসবো বাবু। আর যারা যারা এই টপিকগুলো করছিস মন দিয়ে পড়, মন দিয়ে লেখা অভ্যেস করার চেষ্টা কর। আমি তোদের নোট বাংলা এবং ইংরেজি দুই ভাষাতে দিয়ে দেবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নোট বানানো নয়, সবচেয়ে ইম্পর্টেন্ট নোট বানানোর পর সেটাকে টাইম ধরে লেখা অভ্যেস করা। কারণ আবার বলছি, একটা জিএস পেপারে যে 150 মিনিট টাইম রয়েছে, তার মধ্যে তোমাকে 50 নম্বর অঙ্ক করতে হবে, 25x2 মার্কসের 50 নম্বর তোমার জিএস শর্ট কোশ্চেন করতে হচ্ছে, তারপরে কি তুমি ডেসক্রিপটিভ জিএস করছো 50 নম্বরের, 20 নম্বরের একটা এবং 15 নম্বরের দুটো।
সেক্ষেত্রে তুমি সময় পাবে সব মিলিয়ে 3টে কোশ্চেন করার জন্য ডেসক্রিপটিভে সময় পাবে 40 থেকে 45 মিনিট, অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ তুমি পাচ্ছ সময় 10 থেকে 12 মিনিট করে কোশ্চেনের অ্যান্সার লেখার টাইম। সেটা বড় উত্তর লেখাটাকে টাইমে ধরে প্র্যাকটিস না করলে, জীবনেও সেটাকে এই ফ্রেমিং প্র্যাকটিস না করলে, ঠিকঠাক পয়েন্ট তথ্য না দিতে পারলে, কনটেক্সট আর কন্টেন্টের ব্যালেন্স করতে না পারলে তুই বাবা নাম্বার পাবি না, এবং জিএসসি কিন্তু মিসলিনিয়াস সার্ভিসকে চাকরি পাওয়াতে পারে। সুতরাং বি ফোকাসড, বি প্রিপেয়ার্ড, এবং এরকম টপিকের জন্য স্যার সঙ্গে থাক। আশা করি প্রত্যেকে লড়াই করে আমরা সফলতার দিন দেখতে পাবো। সুস্থ থাক, ভালো থাক, পরের দিন পরের টুকনি দেখা হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।